সহজপাঠে ছিল আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন। সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। তবে আজ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সহজপাঠে মঙ্গলবার স্বাস্থ্য ভবন সাফ করার দিন। সেই দাবি নিয়ে জুনিয়র ডাক্তাররা বিরাট মিছিল করে পৌঁছে গেলেন স্বাস্থ্য ভবনের সামনে। সেই নিয়ে এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। লালবাজার অভিযানে হাতে ছিল শিরদাঁড়া, আর আজ প্রতীকী মগজ, চোখ আর ঝাঁটা নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে নবান্নের তরফে এলো বৈঠকের স্পষ্ট বার্তা। অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী, জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। আদৌ কি মিটতে চলেছে সমস্যা? দ্বিতীয় প্রশ্ন। বিকেল 4টের পর অনুমতি ছাড়া পোস্টমর্টম করতে অস্বীকার করেছিলেন চিকিৎসক। জরুরি ইস্যু বলে দ্রুত অনুমতি দেয় টালা থানা। এবিপি আনন্দের হাতে বিস্ফোরক নথি। কেন তড়িঘড়ি পোস্টমর্টম থেকে শেষকৃত্য? আগেই প্রশ্ন তুলেছে পরিবার। এই তাড়াহুড়োর নেপথ্যে কোন রহস্য? তৃতীয় প্রশ্ন। আজ 1.5 মাস আগেই মত্ত অবস্থায় লোক ঢুকেছিল সেমিনার রুমে। তারপর কি অ্যাকশন হয়েছে জানি না। এবিপি আনন্দে প্রথমবার মুখ খুললেন নর্থ বেঙ্গল লবির লোক বলে পরিচিত আরজি করের এক ইন্টার্ন। তখন কর্তৃপক্ষের হুঁশ ফিরলে আজ কি আমরা হারাতাম তিলোত্তমাকে? চতুর্থ প্রশ্ন। সন্দীপ ঘোষকে হেফাজতে চাইলই না সিবিআই। চাঁটির পর আজ আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে লক্ষ্য করে কোর্ট চত্বরে উড়ে এলো চটি। শুনতে হলো চোর স্লোগান। আগের দিন শিয়ালদা আদালতে দেরি করে এসে ভর্ৎসিত সিবিআইয়ের আইনজীবী। তদন্তের ব্যাপারে সিবিআই আদৌ সিরিয়াস তো? পঞ্চম প্রশ্ন থাকবে। আন্দোলনের রাস্তা ছেড়ে পুজো উৎসবে ফেরার আহ্বান মুখ্যমন্ত্রী। পাল্টা পুজোতেও রাত দখলের ডাক নাগরিক সমাজের। তবে কি এবার বাঙালির সব থেকে বড় উৎসব হতে চলেছে প্রতিবাদ মুখর? তবে শুরুতেই আপনাদের দেখাবো প্রতীকী শিরদাঁড়ার পর এবার হাতে প্রতীকী মগজ। লালবাজারের পর স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা। নবান্ন থেকে এলো বার্তা অপমানজনক বলে মনে করলেন জুনিয়র ডাক্তাররা। দেখুন। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযানের পর প্রতীকী মস্তিষ্ক, প্রতীকী চোখ, প্রতীকী টিবিয়া বোল নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে নামলেন কর্মবিরতিতে থাকা জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের মঙ্গলবারের ডেডলাইন পেরিয়ে গেলেও কর্মবিরতিতে অনড় রইলেন তারা। অবস্থান যে দীর্ঘমেয়াদী হতে চলেছে তার লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই তারা রাস্তায় বসে পড়েছেন, সারি সারি বায়ো টয়লেট নিয়ে আসা হয়েছে। একটানা অবস্থান চালাতে গেলে তার প্রস্তুতি তারা কিন্তু সারতে শুরু করেছেন ধীরে ধীরে। রেনোভেশন ওয়ার্কের যে নোটিশটা, সেটাতে কিন্তু ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি সই রয়েছে। এখান থেকে আমরা মনে করি শুরু থেকে শেষ অবধি পুরোটাই বোধহয় করাপশনের জন্য রয়েছে এবং এই ঘটনাটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। মঙ্গলবারটা কাকতালীয়ভাবে মিলে গেছে, সেই জন্য আমরা মিলিয়ে দিয়েছি যে মঙ্গলবার সাফাই অভিযান। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের শুরুতেই ছিল এই ব্যানার। আমরা জানতে চাই যে এই স্বাস্থ্য ভবন তাদের দুর্নীতির ব্যাপারে কি অ্যাকশন নিচ্ছেন। তথ্য প্রমাণ লোপাটে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, সে ব্যাপারে তাদের অ্যাকশন কি। আমরা ডিএমই, ডিএইচএস, হেলথ সেক্রেটারির অপসারণ চাই। মঙ্গলবার প্রথমে স্বাস্থ্য ভবন থেকে বেশ কিছুটা দূরে বিশাল ব্যারিকেড তৈরি করে পুলিশ, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় পুলিশ ব্যারিকেড সরিয়ে দিচ্ছে। আমরা বললাম যে লালবাজার অভিযানের সময় আমাদেরকে আটকে দেওয়া হয়েছিল আগেই, সেটা 22 ঘন্টা অবস্থানের পর তাদেরকে পেছাতে হয়েছিল। আমরা লালবাজারের গেট পর্যন্ত চেয়েছিলাম, সেটাই আমরা মনে করিয়ে দিলাম। এই লালবাজারে যে লৌহ কপাট খুলে ফেলার ব্যাপার হয়েছিল, এখানে পুলিশের পক্ষ থেকে সতর্ক করার পরে চিকিৎসকদের পক্ষ থেকে এই গার্ডরেল খুলে ফেলা হচ্ছে এবং গার্ডরেল খুলে সেটা স্বাস্থ্য ভবনের অনেকটা নিকটে নিয়ে যাওয়া হচ্ছে। আমার সহকর্মীকে দেখাতে বলবো কতটা কাছে। যেটা 500 মিটার দূরে ছিল সেটা 100 মিটার দূরেও নয়, 50 মিটার দূরত্বে গেট থেকে সেখানে গার্ডরেল বসানো হচ্ছে। পায়ে পায়ে স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছে যায় জুনিয়র চিকিৎসকদের মিছিল। এরই মধ্যে মিছিলে ঢুকে পড়ে পুলিশের একটি গাড়ি। পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন এক আন্দোলনকারী। গাড়ি ঢুকিয়ে যে গাড়িতে কোনো প্যাসেঞ্জার, কোনো পুলিশ নেই, সেটাকে এখানে আমাদের অবস্থান বিক্ষোভের মাঝ দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এটা একটা ষড়যন্ত্র চলছে, আর কিছু না। স্বাস্থ্য ভবনের গেটের বাইরে ব্যারিকেডের পাশে বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, নবান্ন থেকে সন্ধ্যায় ইমেল করা হয় জুনিয়র ডক্টরস ফ্রন্টকে। মঙ্গলবারই নবান্নে আসার বার্তা দেয়া হয়েছে সরকারের তরফে। যদিও জুনিয়র ডাক্তাররা সেই বার্তাকে অপমানজনক বলে দাবি করে আন্দোলনে অনড় থাকেন। রাতে স্বাস্থ্য ভবনের বাইরে বসে পড়েন তারা। এর আগে লালবাজার অভিযানের দিনও সারা রাত রাস্তাতেই কাটিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।
এবার স্বাস্থ্য ভবন অভিযানেও সারা রাত অবস্থানে তারা। সন্দীপ সরকার, রুমা পাল ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। ঠিক যেমন জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান হয়েছিল হাতে শিরদাঁড়া নিয়ে, আজ স্বাস্থ্য ভবন অভিযানে তাদের হাতে আস্ত মগজ এবং একজোড়া বিস্ফারিত চোখ। আজ সুকুমার রায়ের মৃত্যুদিনে হাতে মগজ নিয়ে মিছিল করা জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে শটান বসে পড়েছেন। লালবাজার অভিযানের মূল দাবি ছিল পুলিশ কমিশনারের পদত্যাগ। আজ স্বাস্থ্য ভবন অভিযানের মূল দাবি স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য পরিষেবা অধিকর্তার পদত্যাগ। আমি সরাসরি কথা বলবো আমার সহকর্মী সন্দীপ সরকারের সঙ্গে, কিন্তু তার আগে আপনাদের জানাবো যে নবান্নে চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিনি সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন যে 6:10 প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ তার তরফ থেকে ইমেল যায় এই আন্দোলনকারীদের কাছে। সরকার আজ রাতেই বৈঠকে তাদের ডেকেছিল, 10 জন প্রতিনিধি আসতে চাইলে আসতে পারেন। সরকার মনে করছিল যে এটা অত্যন্ত সদর্থক বার্তা, তার কারণ 7:30 অবধি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অপেক্ষা করছিলেন। ঠিক কি বলেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দেখাবো। 6:10 ইমেল গেছে যে যদি কেউ আসতে চান 10 জন প্রতিনিধি তারা আসতে পারেন। 6:10 থেকে এখন 7:30 বাজে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে, অথবা 10-এর বদলে যদি আরও বেশি কেউ বলেন তারা যদি আসে। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কিন্তু চিকিৎসকদের কাছ থেকে, আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি। কোনো মেলের উত্তরেও কোনো মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অবধি অপেক্ষা করে এই মাত্র নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। যখন অনারেবল সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয় বলেছিলেন যে 5টার মধ্যে কর্মবিরতিটাকে তুলে দিয়ে কর্মে ফেরার কথা, সেটা বলেছিলেন, ডিরেকশন ছিল। 5টা অবধি দেখে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কথা বলতে চেয়েছিলেন এবং সেই মতন অপেক্ষাও করেছেন, কিন্তু কোনো সাড়াও পাশ থেকে পাওয়া যায়নি, ইমেলেও নয়, অন্যভাবেও নয়। স্বাস্থ্য ভবনের সামনে একেবারে আন্দোলনের জায়গায় আমার সহকর্মী সন্দীপ সরকার রয়েছে। সন্দীপ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন যে অত্যন্ত সদর্থক বার্তা দেওয়া হয়েছিল এই ইমেলের মাধ্যমে সরকারের তরফ থেকে, আর খানিকক্ষণ আগে দেখছিলাম আন্দোলনকারীরা বলছেন যে একেবারেই সদর্থক বার্তা নয়, অপমানজনক, অসম্মানজনক। তাদের যুক্তিটা ঠিক কি সন্দীপ? বার্তা অসম্মানজনক এবং অপমানজনক এই কারণটা যেটা তারা উল্লেখ করছেন তা হলো যার পদত্যাগ তারা চাইতে এসেছেন সেই ব্যক্তিটি তার ইমেল আইডি থেকে তিনি ইমেল করে এই ইস্যুতে তাদেরকে আলোচনার টেবিলে ডাকছেন। বলা হয়েছে নবান্নে শীর্ষ আধিকারিক বৈঠক করতে চান, কিন্তু সেই ইমেলটি এসেছে নারায়ণ স্বরূপ নিগমের মেল আইডি থেকে, যেটা তারা অপমানজনক বলে মনে করছেন। কেননা তারা নারায়ণ স্বরূপ নিগম অর্থাৎ রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তার পদত্যাগ চাইতে এসেছেন, এটা তারা অসম্মানজনক মনে করেছেন। তাদের দাবি যে আলোচনার দরজা খুলতেই পারে, আলোচনার দরজা তারা খোলা রেখেছেন, কিন্তু সেই বার্তাটা সম্মানজনকভাবে আসতে হবে এবং তারা কোনো নিম্ন আধিকারিকের সাথে কথা বলবেন না। উচ্চ আধিকারিক, উচ্চ পদস্থ স্বাস্থ্য দপ্তরের যারা কর্তা রয়েছেন, স্বাস্থ্য দপ্তর যারা চালাচ্ছেন, এটা তাদের সন্দীপ, আমি বলছি সরকারের যা বক্তব্য তাতে উচ্চ কেন, উচ্চতম যিনি আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নাকি 7:30 অবধি অপেক্ষা করছিলেন নবান্নে।
আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে তারা 31 দিন ধরে অপেক্ষা করেছেন, তারা আজকের রাতটাও অপেক্ষা করবেন, আলোচনার দরজা খোলা রেখে তারা অপেক্ষা করছেন, তারা বৈঠকে যাবেন, কিন্তু সেটা সম্মানজনক শর্ত হতে হবে, সম্মানজনক। আন্দোলন যারা করছেন তাদের প্রতিনিধি আমার স্টুডিওতে আছে, কিন্তু তোমার কাছে যাব, এই ছবিটা একটু দেখাও, ঠিক কি এই মুহূর্তের ওখানকার আবহ, ওখানকার মাহল যাকে বলে আর কি। সুমনদা, এই মুহূর্তে একেবারে স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে। যেখানে ব্যারিকেড করা হয়েছে তার একেবারে সামনের অংশে পুরো রাস্তাটা, আমরা স্বাস্থ্য ভবনের দিকে যে রাস্তা যাচ্ছে তার দুটো লেন সম্পূর্ণভাবে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তারা বসে রয়েছেন। এখানে গান হচ্ছে, এখানে নিজেদের মতো করে প্রতিবাদ তারা করছেন, বিক্ষোভ তারা করছেন, এবং শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা নন, সিনিয়র বহু চিকিৎসক তাদের এই আন্দোলনে তাদের পাশে দাঁড়িয়ে এখানে তারা তাদের সমর্থন, তাদের যে প্রতিবাদে তাদের পাশে থাকার বার্তা সেটা পৌঁছে দিতে অনেক সিনিয়র চিকিৎসক আজকে এসেছেন এবং আসছেন, তারা এখানে থাকছেন। ঠিক এই ছবিটাই আমরা দেখেছিলাম লালবাজার অভিযানের দিন, যেখানে রাতভর চলেছিল তাদের এই বিক্ষোভ কর্মসূচি। সন্দীপ, আজও কি রাতভর এই কর্মসূচি চলতে পারে, সেরকম পরিকল্পনা আছে আন্দোলনকারীদের? এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ না আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বেরোচ্ছে, তাদের দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ তারা এই জায়গা ছেড়ে উঠবেন না। অর্থাৎ সেটা যদি 5 মিনিটে সমাধান সূত্র বের হয় 5 মিনিট তারা এখানে থাকবেন, যদি 5 দিন থাকতে হয় তারা 5 দিন থাকবেন। অর্থাৎ তারা একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রয়েছেন যে শেষ ট্রাম্প কার্ড তারা খেলে ফেলেছেন বলা যেতে পারে, যে তাদের দাবি না মেটানো হলে তারা অবস্থান থেকে উঠবেন না। ট্রিপল দিয়ে এখানে রাস্তায় বসার ব্যবস্থা হয়েছে, মাথার ওপরে আচ্ছাদনের বন্দোবস্ত করা হচ্ছে, বায়ো টয়লেট আনা হয়েছে সারি সারি, যেটা দেখাতে পাচ্ছি না, ক্যামেরার লেন্স অতদূর পৌঁছাবে না। অর্থাৎ একটা লম্বা আন্দোলনের প্রস্তুতি কিন্তু এই সেক্টর 5-এ স্বাস্থ্য ভবনের বাইরের রাস্তায় তারা সেরে রেখেছেন। এখন দেখার বিষয় এটাই, রাজ্যের তরফ থেকে আবারও ডাক আসে কি আসে না। সুমনদা, ধন্যবাদ সন্দীপ। আমি ডক্টর সঈদ হুমায়ুন কবিরের কাছে যাব, আন্দোলনকারী জুনিয়র ডাক্তার। আমি প্রথমে উল্টো দিক থেকে যাব, যে এক হচ্ছে যে নবান্নের বক্তব্য যে অত্যন্ত সদর্থক বার্তা, 7:30 অবধি মুখ্যমন্ত্রী নিজে অপেক্ষা করছিলেন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে, আমি এই অনুষ্ঠান জবে থেকে আপনারা আন্দোলন করেছেন, আমি বারবার বলেছিলাম যে এনআরএস কাণ্ডের পরে আমরা দেখেছিলাম যে একেবারে নবান্নের সমস্ত পক্ষকে, বিশেষ করে জুনিয়র ডাক্তারদের ডেকে মুখ্যমন্ত্রী নিজে আলোচনা করছেন। এই আন্দোলনে যেটার ম্যাগনিটিউড, যেটার ব্যাপ্তি, যেটার তাৎপর্য আরও অনেক অনেক বেশি, সেখানে কেন মুখ্যমন্ত্রী নিজে ডাকছেন না? আজকে তো চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করছেন যে মুখ্যমন্ত্রী নিজে 7:30 অবধি অপেক্ষা করেছেন। এটা কি যথেষ্ট নমনীয় মনোভাব মনে করছেন না আপনারা? দেখুন সুমনদা, প্রথমেই বলতে চাইছি যে যার আমরা পদত্যাগ দাবি করছি তিনি মেল করেছিলেন, সেই মেলে কোথাও উল্লেখ ছিল না যে মুখ্যমন্ত্রী মানে আমাদের জন্য অপেক্ষা করছেন ইত্যাদি। খুব সংক্ষিপ্ত একটা বক্তব্য যে আপনারা জানতেনই না যে মুখ্যমন্ত্রী আদৌ অপেক্ষা করছেন কিনা, কোনো বক্তব্য নেই। হেলথ সেক্রেটারি যেহেতু ডেকে পাঠিয়েছেন, আমরা ভাবছি তিনি হয়তো আমাদের সঙ্গে বসতে চান। তাহলে যার বিরুদ্ধে আমাদের অভিযোগ, আমরা 3 জনের অপসারণ পদত্যাগ দাবি করছি, ডিএমই, ডিএইচএস এবং হেলথ সেক্রেটারি, তাহলে আমরা কিভাবে যেতে পারি প্রথমত? আচ্ছা, যে কথাটা আপনি বলছিলেন যে এতদিন আমরা আন্দোলনটা চালাচ্ছি, মুখ্যমন্ত্রী কি একবারও বলেছেন যে উনি আর্জি করে এসে আমাদের সঙ্গে বসতে চান? এখানে কি উনি আসতে পারতেন না? 14 তারিখে যে ভ্যান্ডালিজম হলো, আমরা প্রায় প্রাণ ভয়ে ছুটেছি, সে তার পরের দিন কি উনি আসার জন্য সময় বের করতে পারেননি? আপনি বলছিলেন যে আমরা বিভিন্ন জায়গায় শিরদাঁড়া নিয়ে যাচ্ছি, কখনো মগজ নিয়ে যাচ্ছি, আসলে গোটা সিস্টেমটাই পচে গেছে। যদি মুখ্যমন্ত্রীর কাছে যেতে হয় আমাদেরকে একটা হৃদয় নিয়ে যেতে হবে। কারণ দেখুন, কালকে উনি নির্যাতিতার পরিবারকে উনি বলছেন যে ওনারা নাকি মিথ্যে কথা বলছেন। আপনি ভাবুন, মানে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কি অসংবেদনশীলতার পরিচয় উনি দিচ্ছেন। মানে যারা তাদের সর্বস্ব হারিয়েছেন তারা বলছেন যে তারা মানে টাকার দাবি করেছেন, এটা মিথ্যে কথা অভিযোগ করছেন। এটা হতে পারে কখনো? মানে মিথ্যে কথাটা মুখ্যমন্ত্রীর বলার অভ্যেস। আপনারাই খবর করেছেন যে মেয়র রোডে 28 তারিখে উনি দাঁড়িয়ে আমাদেরকে মানে এক প্রকার উনি হুমকি দিলেন যে আমি এফআইআর করতে পারি, আপনারা কোথাও পাসপোর্ট পাবেন না বলে আমি এফআইআর করছি না। ঠিক পরের দিনই উনি টুইট করলেন 180 ডিগ্রি ঘুরে গিয়ে যে না, আমি কোনো বক্তব্য জুনিয়র ডাক্তারদেরকে বলিনি, আমি বলেছি বিজেপি সিপিএমকে। তাহলে মিথ্যে কথা বলা ওনার অভ্যাস, উনি এখন মানে নির্যাতিতার পরিবারকে বলছেন। আমরা এখান থেকে স্পষ্ট বলতে চাই, এই বক্তব্যের জন্য ওনাকে নির্যাতিতার পরিবারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আচ্ছা, আমি আরেকটা সম্ভাবনার কথা বলি, সেটা হচ্ছে কালকে কাজের দিন মুখ্যমন্ত্রী নবান্নে এসে
মুখ্যমন্ত্রী তার ইমেল আইডি থেকে বা সরকারের তরফে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আপনাদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেওয়া হলো, হ্যাঁ ঠিক আছে, তখন আমরা ভেবে দেখব। কিন্তু আগে আমাদের মানে আজকের ইমেলে যেরকম লেখা ছিল যে স্মল ডেলিগেশন এরকম নট মোর দ্যান 10 উল্লেখ করা ছিল, মোর দ্যান 10 মে বিকাম, মানে আসতে পারে। এই ধরনের অধ্যত্ত কেন আমরা দেখব, যেখানে আমরা চাইছি, আমরা তো মানে এর সমাধান চাইছি যে আমাদেরকে বিচার দিয়ে দিন, যে ঘটনা ঘটেছে তার ন্যায় বিচার দিন, সুবিচার দিন। আমরাও কাজে ফিরতে চাই, কাজ থেকে সরে এসে আন্দোলন করতে, রাতের পর রাত জেগে খোলা আকাশের নিচে শুয়ে থাকতে আমাদের কারোর ভালো লাগছে না। আমরাও কাজে ফিরতে চাই, রোগীর কাছে আমরা যেতে চাই, কিন্তু সরকারের পক্ষ থেকে যে ন্যূনতম মানে ওনাদের আশ্বাসটুকু পাওয়ার কথা সেটাকে আমরা পাচ্ছি না। বেশ এই প্রশ্নে আমি আসবো। ডক্টর নারায়ণ ব্যানার্জি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি কিন্তু তার আগে দেখাবো যে ঝাঁটা, আজকে আন্দোলনকারীদের এই জুনিয়র ডাক্তারদের হাতে ঝাঁটা, তার কারণ স্বাস্থ্য ভবনের সাফাই দরকার। দুর্নীতির নোংরা তার কোণে কোণে জমা হয়েছে একেবারে এইভাবে প্রতীকী শিরদাঁড়ার পর, কখনো মগজ, কখনো বিস্ফারিত চক্ষু, কখনো ঝাঁটা। দেখুন, ভেঙে ফেল করে রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। দর্শককে শাস্তি দাও, নইলে শাসক বিদায় নাও। আমার দিদি মরল কেন? জবাব চাই, জবাব দাও। এই ব্রেনটা কার? কাদের ব্রেন এটা? এটা ब्रेन हम लोग गिफ्ट कर रहे हैं हेल्थ सेक्रेटरी सर को। पूरा हेल्थ सिस्टम का ब्रेन है ये, जो अपने ब्रेन को पिछले 2-3 सालों से काम पे ही नहीं लगाया है। पूरा हेल्थ सिस्टम का ब्रेन है ये। লালবাজার অভিযানে শিরদাঁড়ার জোর খুলে দিয়েছিল পুলিশের লৌহ কপাট। আর মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা শান দিলেন মগজাস্ত্রে। প্রতীকী চোখ, টিবিয়া, ঝাঁটা হাতে মিছিলে হাঁটলেন তাঁরা। যে ময়লা দুর্নীতি আবর্জনা জমে আছে মাথায়, সেইগুলোকে আমরা পরিষ্কার করতে চাই, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। তাই জন্য আমরা এই মগজাস্ত্র নিয়ে এসেছি। চোখ নিয়ে এসেছি যাতে চোখ দিয়ে মানে সঠিকভাবে দেখা যায়, মানে যেটা সত্যি সেটা সত্যি যেন দেখা হয়। ট্রেতে প্রতীকী মস্তিষ্ক, লাল সাদা গোলাপে সাজানো রজনীগন্ধার মালায় মোড়া, সেই মাথায় আটকানো প্ল্যাকার্ডে লেখা বেগস ফর জাস্টিস নট এগেইনস্ট ইট, অর্থাৎ বিচারের জন্য মাথা লাগান, এর বিরোধিতায় নয়। এর আগে আমরা দেখেছিলাম যে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতো জুনিয়র চিকিৎসকেরা যেদিন লালবাজার অভিযান করেছিলেন, সেই সময় প্রতীকী শিরদাঁড়া নিয়ে তারা কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেছিলেন। যারা জুনিয়র চিকিৎসক তাদের হাতে দেখা গেল যে প্রতীকী ব্রেন। আমরা যে প্রতীকী যে ব্রেন যেটা আমরা দিতে চাই, যে ওনাদের ব্রেনটা ওনারা কাজে লাগান জাস্টিসের ফর জাস্টিস নট এগেইনস্ট। জাস্টিসের বিরুদ্ধে ব্রেন লাগিয়ে কোনো লাভ নেই। প্রতিবাদের সঙ্গী হলো প্রতীকী চোখ, টিবিয়া। চোখ খুলে দেখার জন্য যে আমরা সবকিছু দেখতে পাচ্ছি, ওরা যেটা করেছে আমরা দেখতে পাচ্ছি, আম জনতা দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। স্বাস্থ্য দপ্তর এখন পঙ্গু হয়ে গেছে। রাজ্যের এত সিনিয়র ডক্টর, কালকে আরডিএতে বলা হয়েছে টোটাল 93,000 রেজিস্টার্ড ডক্টর আছেন, ওরা কোথায়? 5-6 হাজার জুনিয়র রেসিডেন্ট ডক্টরদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা অচল। যদি সেরকম হয়, এই নিন পায়ের হাড় লাগিয়ে নিন, পঙ্গুদা যে আপনি যে পঙ্গু ওটা ঠিক করে নিন। মিছিল থেকে আন্দোলনকারীরা বললেন, ঝাঁটা হাতে দুর্নীতির জঞ্জাল সাফ করাই তাঁদের লক্ষ্য। কেউ বলেছিলেন যে পুলিশকে তো শিরদাঁড়া দিলে নিজেদের যে ডিপার্টমেন্ট তার দুর্নীতি নিয়ে কবে সোচ্চার হবে? আজকে সেই সোচ্চার হওয়ার দিন। সব মিলিয়ে ফের একবার অভিনব প্রতিবাদের সাক্ষী থাকলো রাজপথ। হিন্দল দে, সন্দীপ সরকার, রুমা পাল, এবিপি আনন্দ। আমি ডক্টর নারায়ণ ব্যানার্জির কাছে আসবো। ডক্টর ব্যানার্জি, এক হচ্ছে খুব ইন্টারেস্টিং যে একজোড়া চোখ কেন, যে চোখের সামনে যা আছে, যা জলের মতো পরিষ্কার, এতদিন নাকি স্বাস্থ্য ভবন সেটা দেখতে পায়নি। স্বাস্থ্য ভবন তাই দেখেছে যা নর্থ বেঙ্গল লবি দেখিয়েছে। আমি বলছি কিন্তু আশঙ্কার দুটো জায়গা আছে। একটা হচ্ছে যে সাধারণ রোগীদের ফেরত যাওয়া, ইতিমধ্যেই আরেকটা আশঙ্কার জায়গা হচ্ছে কাল থেকে একেবারে শাসক দল তো বটেই, একটা পলিটিক্যাল সিস্টেম এই জুনিয়র ডাক্তারদের ওপর ঝাঁপিয়ে পড়েছে তথ্য দিয়ে। সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল তথ্য পেশ করে বলছেন 23 জনের মৃত্যু হয়েছে শুধু নাকি এই কর্মবিরতি, এই আন্দোলনের জন্য। পাশাপাশি এই যে এতজন উজ্জ্বল ছেলে মেয়ে, তাদের কেরিয়ারে কোনো ক্ষতি নেমে আসবে না তো? এটা এই জন্য খুব গুরুত্বপূর্ণ যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বলে দিয়েছে যে রাজ্য যদি এরপর, অর্থাৎ আজকে বিকেল 5টার পর আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, সুপ্রিম কোর্ট পাশে দাঁড়াবে না। উদ্বেগের
এটা খুবই সংবেদনশীল ঘটনা। জুনিয়র ডাক্তাররা রেগে যাওয়াটা খুব স্বাভাবিক। তারা চোখের সামনে দেখেছে তাদের একজন কলিগ ব্রুটালি মার্ডার্ড হয়েছে এবং সবাই সব কিছু জেনেও চোখ বন্ধ করে বুঝে রয়েছেন। এবং প্রথম যে 4 ঘন্টা গোল্ডেন আওয়ার, সেই গোল্ডেন আওয়ারে পুলিশের নিষ্ক্রিয়তা আমরা সবাই দেখেছি এবং এভিডেন্স ঢাকার প্রতিটা চেষ্টা করা হয়েছে। এবং যার জন্য সিবিআই যখন এসেছেন 3D করেও কিন্তু ইমেজ করেও তারা এভিডেন্স খুব একটা খুঁজে পাচ্ছেন না। এটা ভীষণ মুশকিলের। আমি মনে করেছিলাম অ্যাডমিনিস্ট্রেশন আরও অনেক সংবেদনশীল হবেন, বিশেষ করে জুনিয়র ডাক্তাররা যারা প্রাণপাত চেষ্টা করেন। তবে এটাও বলতে পারি তারা টোটাল 93,000 ডাক্তারের মধ্যে মাত্র 7,500 ডাক্তার হচ্ছে জুনিয়র ডাক্তার। সুতরাং তাদের ছাড়া গোটা সিস্টেম ভেঙে পড়তে পারে না। এটা একদম ভুল। আমি শুধু একটাই অনুরোধ করব স্বাস্থ্য দপ্তরকে, গত বছর এই সময় কতজন মারা গেছিলেন, ধরুন সাপোজ আজকে 10th of September, 10th August to 10th September 2023-এ কতজন মারা গেছেন, আজকে এবারে 10th September 10th August-এর মধ্যে কতজন মারা গেছেন। এই পরিসংখ্যানটা এলেই তো বোঝা যাবে। রুগী আসবে হসপিটালে, মৃত্যু হবে না, এটা তো হতে পারে না। আজকে যে কথা নিয়ে বলা হচ্ছে, শ্রীরামপুরের সেই ছেলেটা যদি শ্রীরামপুরে প্রাথমিক ভালো চিকিৎসা পেত, ব্লাড ট্রান্সফিউশন পেত, তাহলে তাকে আরজি করে এসে মরতে হতো না। আমাদের গলদটা গোড়ায়, আমাদের একদম প্রাইমারি সেন্টার বা যেখানে আমরা সুপার স্পেশালিটি, সোকল সুপার স্পেশালিটি বলছি, সেখানে প্রাথমিক ব্যবস্থাটুকু নেই। নামটাই আছে, বড় বিল্ডিং আছে। সুতরাং যতক্ষণ না প্রাইমারি লেভেলে আপনি ঠিক করতে পারছেন, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে না। আর এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কোনো ঘাড়ে শাস্তির খাঁড়া ঝুলছে না তো। দেখুন, আমার যতদূর মনে হয়, কালকে জুনিয়র ডাক্তারদের সাথেও আমার কথা হয়েছে, সবাই যদি এক কাটটা থাকে, কাকে শাস্তি দেবে? 7,500 জনকে শাস্তি দেবে? তাহলে কিন্তু আমরা সিনিয়র ডাক্তাররা পেছনে আছি। আমাদের সিনিয়র ডাক্তাররা কিন্তু সব সময় জুনিয়র ডাক্তারদের সাপোর্ট করে যাচ্ছে, কারণ আমরা একসময় জুনিয়র ডাক্তার থেকেই তো সিনিয়র হয়েছি। আমি একবার আপনার কাছে যাব, সেটা হচ্ছে যে ধরুন আপনারা বারবার প্রথম দিন থেকে বলছেন যে রোগী ফেরত যাচ্ছে না, তার কারণ কখনো টেলিমেডিসিন, কখনো অভয়ার নামে অভয়া ক্যাম্প করে আপনারা একটা প্যারালাল সিস্টেম চালানোর চেষ্টা করছেন। একটু যদি বলেন, সাধারণ মানুষ আশ্বস্ত হতে পারেন যে গিয়ে ফেরত এসে মৃত্যুমুখে পতিত হতে হবে না। দেখুন, আপনাকে আমি একটা তথ্য দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যে দাবিটা করা হচ্ছে সেটা কতটা অসার। 2024 সালে যদি 23টা দাবি যেটা কপিল সিব্বাল করেছেন, সেটা নিয়ে যদিও আমাদের সংশয় আছে, তবুও বলছি ওই জন্যই লক্ষ্য করবেন আমরা দাবি বলেছি, তার কারণ তার সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু সুপ্রিম কোর্টে কেউ দেয়নি। 2023 সালে 9 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বরের মধ্যে মারা গেছিলেন 38 জন রোগী। 2022 সালে 59 জন। 2021 সালে এবং 20 সালে কোভিড ছিল, সেই জন্য সংখ্যাটা একটু বেশি। তো আমাদের সিনিয়র ডাক্তাররা প্রাণপথ চেষ্টা করছেন, তারা তাদের 200% দিচ্ছেন। আসলে এই আন্দোলন যে শুধু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির মাধ্যমে করছেন আর সিনিয়র ডাক্তাররা করছেন তাদের ওভার ডিউটি করে, আন্দোলনটা এককাট্টাভাবে হচ্ছে, এইটা সরকার বুঝতে পারছে না। এরপরে যদি এমন হয় যে সিনিয়র ডাক্তাররা, আমরা তো তাদের ছাত্র, কাজেই ছাত্রদেরকে আপনি বারবার আক্রমণ করবেন, সব শিক্ষক সন্দীপ ঘোষ নয়, আমাদের কিছু উদয়ন পণ্ডিত এখনও রয়েছেন, যার জন্য আমরা এই মাথা উঁচু করে লড়াইটা করতে পারছি। তাহলে এই সিনিয়র ডাক্তাররা যদি মাস রেজিগনেশন দিতে শুরু করেন, উনি পারবেন তো? সরকার পারবে তো তাদের এই সিস্টেমটাকে চালাতে? আমরা চাইবো যে সরকার এবং আন্দোলনকারী এই উজ্জ্বল ছেলে মেয়েগুলো এটা একটা প্ল্যাটফর্মে আসুন, তারা কথা বলুন, দাবি নিয়ে একেবারে স্বচ্ছতার সঙ্গে মুখোমুখি আলোচনা হোক। আমি এই আন্দোলনের ফ্রম ডে ওয়ান, একেবারে প্রথম দিন থেকে আমরা এই দাবিটা স্পষ্ট তুলছি যে, আর সেই আলোচনায় কোথাও যেন সংবেদনশীলতার অভাব না হয়। আমি বলছি কি ইন্টারেস্টিং যে স্বাভাবিক মৃত্যুর ডেটা যে যার মতো করে সুবিধাজনকভাবে ব্যবহার করে। যখন কোভিড হয় তখন আমরা সরকার দেখাতে চায় যে এটা স্বাভাবিক মৃত্যু, যার ফলে এটার সঙ্গে কোভিড, কোমরবিডিটি ইত্যাদি জুড়ে এই ডেটাটা একসঙ্গে দেখানো উচিত নয়, এটা স্বাভাবিক মৃত্যুর হার। আবার এক্ষেত্রে স্বাভাবিক মৃত্যু জুনিয়র ডাক্তারবাবুদের অভিযোগ যে তার দায়টা সম্পূর্ণভাবে এই বাচ্চা ছেলেমেয়েগুলোর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি এখান থেকে আমার দ্বিতীয় এবং অত্যন্ত গুরুতর একটা বিষয়ে আসব, সেটা হচ্ছে এই প্রথম
ক্যামেরার সামনে একজন মুখ খুললেন। কে তিনি? তার নাম হচ্ছে শারিফ হাসান, তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। নিজেই বলছেন তিনি নর্থ বেঙ্গল লবির একটা অংশ। এতটাই সন্দীপ ঘোষের ক্লোজ যে ওই দিন ওই 9 তারিখ তাকে দলবল নিয়ে ওই সেমিনার রুমে যেতে নির্দেশ এসেছিল, ফোন এসেছিল একেবারে সন্দীপ ঘোষের কাছ থেকে। তিনি গেছিলেনও। 9ই আগস্ট সকাল 10টার সময় সন্দীপ ঘোষ এই শারিফ হাসানকে ফোন করেন। সেমিনার রুমে তিনি পৌঁছে যান। একটার পর একটা বিস্ফোরক তথ্য দিয়েছেন এই আরজি করের ইন্টার্ন। এই প্রথম তিনি টিভি ক্যামেরার সামনে কাউকে বললেন। সিবিআই ইতিমধ্যেই এই শারিফ হাসানকে একবার নয় 3বার জেরা করেছে। আবার বলছি, আরজি কর হাসপাতালের এই ইন্টার্ন, যার কাছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য বা তথ্যসূত্র আছে বলে আমাদের মনে হয়েছে, এই প্রথম ক্যামেরার সামনে অনেক কিছু নিয়ে খোলাখুলি কথা বলেছে। আমি আমার প্রথম প্রতিবেদন রাখবো যে সব ক্ষেত্র থেকে দেখবেন একটা ফ্যাক্টর কমন। কি সেটা? তাড়াহুড়ো। অস্বাভাবিক দ্রুততায় ময়নাতদন্ত করতে হবে, দেহ দাহ করতে হবে। কেন এই অস্বাভাবিক দ্রুততা, কেন এই তাড়াহুড়ো? প্রতিবেদনটা দেখুন, তারপর এর একেবারে বিস্তারিত বিশ্লেষণে আসবো। দেখুন। আরজি কর মেডিকেল কলেজে নিহত চিকিৎসকের তড়িঘড়ি ময়নাতদন্ত নিয়ে শুরু থেকেই বারবার প্রশ্ন তুলেছে পরিবার। আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না। বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। এই প্রেক্ষাপটে এবার এবিপি আনন্দর হাতে এলো ময়নাতদন্তের আগের 2টি নথি, যেখানে দেখা যাচ্ছে 4টের পর ময়নাতদন্ত করার জন্য সেদিন পুলিশের বিশেষ অনুমতি চেয়েছিলেন এক ফরেনসিক বিশেষজ্ঞ, আর তারপরেই ময়নাতদন্ত করতে বিশেষ অনুমতি দিয়ে দেয় টালা থানা। গত 9ই আগস্ট আরজি কর মেডিকেলের তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর মেডিকেল সুপারিনটেন্ডেন্টের তরফে একটি 3 সদস্যের ময়নাতদন্তের কমিটি করে দেওয়া হয়। সেই টিমের সদস্য আরজি কর মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর রীনা দাস সেই চিঠির সঙ্গে একটি নোট লিখে দেন, যেখানে লেখা ছিল বিকেল 4টের পর ময়নাতদন্ত করতে পুলিশের তরফ থেকে বিশেষ অনুমতি দরকার। কেন বিশেষ অনুমতি প্রয়োজন সেটা বোঝানোর জন্য তিনি স্বাস্থ্য ভবনের একটি মেমো নাম্বার উল্লেখ করেন। স্পেসিফিক পুলিশ অর্ডার ইজ রিকোয়ার্ড। বিশেষ পুলিশি অর্ডার দরকার, পুলিশের তরফ থেকে বিশেষ অর্ডার দরকার। কেন দরকার সেই কারণটা উনি এখানে উল্লেখ করেছেন যে টু পারফর্ম পোস্টমর্টেম আফটার 4 PM, অর্থাৎ বিকেল 4টের পরে ময়নাতদন্ত করতে হলে পুলিশের বিশেষ অনুমতি প্রয়োজন। এবং কেন বিশেষ অনুমতি প্রয়োজন সেটা বোঝানোর জন্য তিনি একটি মেমো নাম্বার উল্লেখ করেছেন। 2021 সালের একটি অর্ডার, সেই অর্ডারটার উল্লেখ তিনি করেছেন যে অর্ডার মোতাবেক বিকেল 4টের পরে ময়নাতদন্ত করতে হলে বিশেষ অনুমতি প্রয়োজন। ফরেনসিক বিশেষজ্ঞের থেকে এই চিঠি পাওয়ার পর টালা থানার তরফে চিঠি পাঠানো হয় আরজি কর মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধানকে, যেখানে লেখা ছিল কিছু জরুরি বিষয় এবং বিশেষ সমস্যার ক্ষেত্রে পোস্টমর্টেম ও সুরতহাল বিকেল 4টের পর হতে পারে। ময়নাতদন্ত ও শেষকৃত্যে তাড়াহুড়ো নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন নিহত চিকিৎসকের বিশেষ বন্ধু। আগে তো অন্য একটা গাড়ি করে সব দেহবাহী গাড়ি এবং কাকু বেরিয়ে যায়, এবং তখন গিয়ে দেখি যে প্রচুর পুলিশ ঘিরে রেখেছে ওই যেখানটা ক্রিমেশনের যে জায়গা। তারপরে যখন সমস্ত হয়ে যায়, আমরা যখন বেরোই তখন দেখি জায়গাটা অনেক ফাঁকা হয়ে গেছে। তখন কেউ কীভাবে আসবে বুঝে উঠতে পারে না। এদিকে আরজি কর কাণ্ডে বিতর্কের আবহেই মুখ খুললেন মৃতদেহ উদ্ধারের অন্যতম প্রত্যক্ষদর্শী ও আরজি কর মেডিকেলের ইন্টার্ন শারিফ হাসান। আরজি কর মেডিকেল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিট রয়েছে, শারিফ তার সহ সভাপতি। মৃতদেহ উদ্ধারের পর সন্দীপ ঘোষ তাকে কি বলেছিলেন তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। সন্দীপ ঘোষ এই ঘটনাটা কখন জানতে পেরেছিলেন? উনি আমাকে, সিবিআই এটা তদন্ত করেছে, উনি আমাকে কখন ফোন করেছিলেন? আপনাকে ফোন করেছিল? সত্যি আমাকে ফোন করেছিল, এটা সিবিআই তদন্তেতেও আছে যে উনি কটা নাগাদ ফোন করেছিল? 10টা। স্যার ফোন করে কি বলেন? আপনার স্যার সন্দীপ ঘোষ তিনি ফোন করে আপনাকে কি বললো? যে আমি কোথায় আছি আর গিয়েছি কিনা ঘটনাস্থলে, আর যেন পুলিশকে আমরা নিচ থেকে আরও চাপ দিয়ে আরও নিয়ে যায় পুলিশকে, আর ওদেরকে তাড়াতাড়ি যেন করতে বলি। এই কথাটাই আমাকে লাস্ট বলেছে।
আমরা জানালাম যে ওখানে 9:30টার সময় যদি অফিসিয়ালি বডিটা পাওয়া যায় তাহলে 6:30 বা 5টা থেকে 9টা পর্যন্ত ওই সময়টা, এটা তো কোনো ফাঁকা কলেজের বিল্ডিং না বা কোনো একটা স্কুলের মতো ফাঁকা জায়গা না, এটা হসপিটাল। সবসময় ওখানে পেশেন্ট পার্টি, পেশেন্টের বাড়ির লোক থেকে শুরু করে আরও অনেক লোকজন থাকে। তাহলে 4 ঘন্টার সময়টা যে মানে অতিক্রান্ত হলে সেই সময়টাই কি মানে কেউই জানতে পারলো না এটা কোনোভাবে কোনোদিন মানে পসিবল কিভাবে হয়। এদিকে পোস্টমর্টেম নিয়ে বিতর্কের আবহে পুলিশের তরফে দাবি করা হয়েছে স্পর্শকাতর ঘটনার ক্ষেত্রে ময়নাতদন্তের সময়ে বাধা নেই, তদন্তে দ্রুত অগ্রগতির জন্যই এই চিঠি পাঠানো হয়েছিল। সন্দীপ সরকার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত, এবিপি আনন্দ। রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাব। পঙ্কজদা, ময়না তদন্ত হোক কিংবা দেহদাহ, একটা ফ্যাক্টর কমন, সেটা হচ্ছে অস্বাভাবিক তাড়াহুড়ো। পরপর রাখুন, সব পক্ষ থেকেই একটা অভিযোগ উঠছে। এক, বাবা মা তারা বলছেন যে দাহ করতে তাড়াহুড়ো করা হয়েছিল। এই বিশেষ বন্ধু যিনি প্রথম এবিপি আনন্দের সামনে দীর্ঘ একটি সাক্ষাৎকার দেন, তিনি বলছেন যে আমরা একদিন ওকে রাখতে চেয়েছিলাম, অনুমতি দেওয়া হয়নি। ফরেন্সিক বিশেষজ্ঞ নিজে নোট দিচ্ছেন যে স্পেসিফিক পুলিশ অর্ডার ইজ রিকোয়ার্ড ফর পারফর্মিং পোস্টমর্টম আফটার 4 PM। ফেয়ার এনাফ। টালা থানার একজন সাব ইন্সপেক্টর তার উত্তরে তিনি লিখছেন যে ডিউ টু সাম আর্জেন্ট ম্যাটার অ্যান্ড স্পেশাল ইস্যুস যে 4টের পর এটা করে দেয়া হোক। মানে প্রত্যেকটা তথ্য একটা জায়গায় লিড করছে, একটা জায়গায় মিলে যাচ্ছে। সেটা হচ্ছে অধ্যক্ষ থেকে পুলিশ প্রত্যেকে তাড়াহুড়ো করছে যে যত তাড়াতাড়ি সম্ভব ময়নাতদন্ত করে দেহ যাতে দাহ করে দেয়া হয়। আমি বলছি এই তাড়াহুড়ো কিসের পঙ্কজদা, কেন? কলকাতা যখন থেকে ভারতবর্ষের রাজধানী হলো ব্রিটিশের হাতে, সেই সময় ওরা দুটো অসাধারণ রেগুলেশনের বই তৈরি করেছিল। আচ্ছা, একটা নাম হচ্ছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, যেটাকে বলা হয় PRB, আর একটাকে বলা হয় PRC, পুলিশ রেগুলেশন অফ ক্যালকাটা। অর্থাৎ ক্যালকাটা পুলিশ কিভাবে পুলিশটা কন্ট্রোল করবে, পুলিশের নিয়ম কানুন, সেটা PRC গাইড করবে, আর রেস্ট অফ দি স্টেট বারিং ক্যালকাটা দ্যাট উইল বি কন্ট্রোল অ্যান্ড ডিফাইন্ড বাই PRB। এবার এই পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে পরিষ্কার উল্লেখ আছে যে বিফোর তোমাকে পোস্টমর্টেমটা করতে হবে বিফোর সানসেট। আফটার সানসেট তুমি কিন্তু ইউ ক্যানট কন্ডাক্ট পোস্টমর্টেম। এটা হচ্ছে আপনি কনভেনশন, এটা সিন্স ইউরোপিয়ান মানে ব্রিটিশ পিরিয়ড এটা কিন্তু চলে আসছে এবং এই প্রোটোকলটাকে ফলো করা হয়। কনভেনশন ইজ নট ল, বাট কনভেনশন ইজ ফলোড ইন টোটো, এই কারণের জন্য যে কনভেনশন হচ্ছে আপনি ফলো করলে অনেক কন্ট্রোভার্সি আপনি অ্যাভয়েড করতে পারেন। এবং এই ক্ষেত্রে আপনাকে বলবো যে দেখবেন যে প্রথম যেটা দরকার ছিল, ইমিডিয়েসি অ্যান্ড আর্জেন্সি ছিল ইন লজিং দি কমপ্লেন, সেটা কিন্তু করা হয়নি। কমপ্লেনটা কিন্তু লজ করা হয়েছে ইনঅর্ডিনারি ডিলে করে। আর এই ক্ষেত্রে পোস্টমর্টমের ক্ষেত্রে আমি মনে করি ওই 3 মেন যে টিম, যে ডক্টর রিনা যার নাম করছেন, শি ওয়াজ কারেক্ট। এইটা উনি ঠিক ধরেছিলেন, সঠিকভাবে উনি পয়েন্ট আউট করেছিলেন। এবং টালা থানার ওসি একটা মনে রাখবেন যে ক্যালকাটা পুলিশের যিনি সিপি, তিনি কতগুলো অদ্ভুত অদ্ভুত পাওয়ার এনজয় করেন ব্রিটিশ টাইম থেকে। যখন ইউরোপিয়ানরা যখন পুলিশ কমিশনার ছিলেন সেই সময় থেকে, মানে হক সাহেবের সময় থেকে দেখবেন ওরা জুডিশিয়াল অ্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুটো পাওয়ার কিন্তু এনজয় করতেন ক্যালকাটা পুলিশের কমিশনার। ক্যালকাটা পুলিশের কমিশনার ক্যালকাটা ভয় করতো কেন? ডিজির যে পাওয়ার নেই সেই পাওয়ারটা সিপির ছিল। তার মানে ও যদি বলে দেয় যে আমি এখানে 144 ধারা আমাদের জারি করতে গেলে, আমরা যখন জেলা এসপি ছিলাম আমাদের ম্যাজিস্ট্রেট নিয়ে যেত, ম্যাজিস্ট্রেট আমাদের বলতো যে 144 ইজ প্রমালগেটেড, কিন্তু ওর ক্ষেত্রে ও মুখ দিয়ে যদি বলে দেয় যে 144 আমি হেয়ার স্ট্রিট থানার এই এলাকাটায় করে দিলাম, দ্যাট ইজ ল, ওটা আইন। এই ক্ষেত্রে যেটা টালা থানার ওসি যে মিস্টেকটা করেছে, সেই মিস্টেকটা হচ্ছে ওর যেহেতু ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা নেই, যদি ইফ দ্যাট সর্ট অফ আর্জেন্সি অকার্স অ্যান্ড ক্রপস আপ, তাহলে সেই ক্ষেত্রে ও ওইখানে কিন্তু সিপির পারমিশনটা নিয়ে বলতে পারতো ইন অ্যান্টিসিপেশন টু দি কাইন্ড অ্যাপ্রুভাল অফ সিপি কলকাতা আমি এটা করছি, ইন অ্যান্টিসিপেশন। সেটা করলেও কিন্তু খানিকটা সম্মান রক্ষা করতে পারতো। কিন্তু এই যে দের ওয়াজ নো নিড অফ এনি সাচ হারি, এই যে হারিটা করেছে এবং ক্রিমেশনটা যে দ্রুততার সঙ্গে হয়েছে, যেখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে একটা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, এবং সেকেন্ড পোস্টমর্টেম ইন সাচ কেসেস ইজ ম্যান্ডেটরি, এবং এটা কোর্ট চৌঘাট অব্দি গড়াবে এবং কোর্ট কিন্তু একটা নির্দেশ দেবে। সেই ক্ষেত্রে এটা কিন্তু দের ইজ নো সাচ নিড ইন দিস কেস।
একেবারে। আমি ঠিক এখান থেকে সব্যসাচীর কাছে আইনের পাঠে যাব, কিন্তু তার আগে বলবো যে ভাবতে পারেন মানে কোথায় সমস্যা। এই যে আরজি করের ইন্টার্ন, তিনি বলছেন যে ওই দিদি অর্থাৎ যাকে আমরা হারিয়েছি তাকে নিয়ে ডিপার্টমেন্টের মধ্যে সমস্যা ছিল। এই জন্য সমস্যা ছিল যে তিনি বেশি কাজ করতেন, মানে কেউ কাজ করলে বা বেশি কাজ করলে তাকে নিয়ে সমস্যা হচ্ছে। ভাবুন, উল্টো হওয়ার কথা, যে যিনি কম কাজ করেন তাকে নিয়ে সমস্যা হলে সেটা স্বাভাবিক। কিন্তু সরকারি হাসপাতালের বিপুল চাপের পরিকাঠামোতেও ওই মেয়েটি 36 ঘন্টা ডিউটি করে যে শুতে গেছিল, সে বেশি কাজ করত, সেই জন্য সমস্যা। আমি আগেই বলেছি যে আরজি করের এই ইন্টার্ন সিবিআই যাকে 3 বার জেরা করেছে, একটার পর একটা বিস্ফোরক তথ্য এবিপি আনন্দের ক্যামেরার সামনে বলেছে। পরের প্রতিবেদন। চক্রান্ত তো আছে, সেই চক্রান্তরে যেই জড়িত থাক, আমরা চাই যে তার উপযুক্ত যথাযথ খুব তাড়াতাড়ি শাস্তি হোক। আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলন যখন গোটা শহরের চোখ টানছে, তখনই আরজি কর মেডিকেলের অন্দরের অবস্থা নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক দাবি করলেন সেখানকারই এক ইন্টার্ন, যিনি আবার তৃণমূল ছাত্র পরিষদের আরজি কর মেডিকেল কলেজের ইউনিটের সহসভাপতি, উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য। ধর্ষণ খুনের ঘটনা সামনে আসার পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ওই তরুণী চিকিৎসক কি কোনো কারণে রোষের মুখে পড়েছিলেন? তিনি কি কারো চক্ষুশূল হয়ে উঠেছিলেন? এই প্রসঙ্গে এবার চাঞ্চল্যকর দাবি করলেন টিএমসিপির নেতা ও আরজি কর মেডিকেল কলেজের ইন্টার্ন সারিফ হাসান। একটু দিদি বেশি কাজ করতে পছন্দ করত, তো ওটা নিয়ে অনেকেই দিদির নামে কমপ্লেন করেছিল বিভিন্ন জায়গায়। তারপরে ওই ওটা যত সম্ভব দিদির নিচে যে জুনিয়রগুলো আছে তারা, ওটা আমাদের ওরা মানে আমরাও এই কমপ্লেনটা কার কাছে করা হয়েছিল? প্রিন্সিপালের কাছে? না, এটা আপনার বিভাগীয় প্রধানের কাছে করা হয়েছিল। একবার হয়ে গেল, এখন 1.5 মাস আগে ওই সেম একটা ড্রাঙ্ক পারসন চেস্টে সেমিনার রুমে ঢুকেছিল। তো তারপরে কি অ্যাকশন নেওয়া হয়েছে আমরা কেউই এখন পর্যন্তই জানি না। ওই জিনিসগুলো যদি তখন আটকানো যেত তাহলে তো এত বড় এখন ইনসিডেন্টটা হতো না। কিন্তু তখন তো প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষ তার দায়িত্ব ছিল, তিনি তখন সেই ব্যবস্থাটা নিলেন না কেন, বা কি কারণে এটা নেওয়া হলো না? আপনারা অভিযোগ করেছিলেন? আমরা অভিযোগ করেছিলাম, ডিপার্টমেন্ট থেকে অভিযোগ করা হয়েছিল। এই বিষয়টা তো সিবিআই দেখছে যে কি তখন অ্যাকশন নেওয়া হয়েছিল, আর যদি নাও নেওয়া হয় তো কেন নেওয়া হয়নি, কার কথায় নেওয়া হয়নি বা কে জানায়নি, এগুলোই সিবিআই তদন্ত করছে। এগুলো সবই তো সিবিআই তদন্তের মধ্যে পড়ে। নিহত চিকিৎসকের তার ডিপার্টমেন্টে কোনো সমস্যা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখতে চেস্ট মেডিসিনের 2 পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিকে বুধবার ডেকে পাঠিয়েছে সিবিআই। আবির দত্ত ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সব্যসাচীর কাছে যাব। দেখুন, প্রথম দিন থেকে আপনাদের মনে থাকবে বাবা মা বারবার বলছিলেন যে কোথাও একটা তারা অঙ্গুলি নির্দেশ করছিলেন যে ভেতরের দিকে। আমি বলছি ডিপার্টমেন্টের ভূমিকা, তার একটা অংশ এই মেয়েটির অসুবিধে সৃষ্টি করেছিল কিনা, তার সতীর্থদের একটা অংশ এই মেয়েটির বিরুদ্ধে কাজ করার চেষ্টা করছিল কিনা, এই ইঙ্গিত কিন্তু প্রথম দিন থেকে পরিবারের লোক অর্থাৎ মেয়েটির মা বাবা দিয়েছে। আমি বলছি এই ইন্টার্ন আরজি করের ইনিও বলছেন যে দিদি অর্থাৎ নিহত চিকিৎসক তার বিভাগের ভেতরে সমস্যা তৈরি হয়। বিস্ময়কর। আবার বলছি যে কম কাজ করা অন্যায় জানতাম, কিন্তু বেশি কাজ করার জন্য মেয়েটা বেশি কাজ করত বলে তাকে নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল। আমি সব্যসাচীর কাছে যাব। এক হচ্ছে যে তাহলে শীর্ষস্থানীয় এই রকম একটা সরকারি হাসপাতালে একটা অংশে এই রকম ঘুঘুর ভাষা, এই রকম জঞ্জাল জমে গেছিল। দেখুন, আমি প্রথমেই বলি যে গত কয়েকদিন ধরে এই যারা জুনিয়র ডাক্তারবাবুরা যারা আন্দোলন করছেন তাদের অনেকের সাথে আমার কথা হয়েছিল। আমি নিজের জানার জন্য যে কি কারণে কিভাবে তারা এই থ্রেট কালচার শব্দটাকে ব্যবহার করছেন আমি চেষ্টা করেছিলাম এটা বোঝবার। থ্রেট কালচারের রুটটা কিন্তু অনেক গভীরে আছে। যেমন গত পরশুদিন একটি মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা বলছেন যে এই অভিক দে বলে যে ছেলেটিকে দেখা যাচ্ছে তিনি বোধহয় বর্ধমান মেডিকেল কলেজে ঘটনা ঘটার 2 দিন বাদে গিয়ে সেখানকার একটি অডিটোরিয়ামের মধ্যে বাকিদের ডেকে এই ঘটনার ন্যারেটিভ বলছেন। সত্য মিথ্যা আমি জানি না, মানে এই রিপোর্ট আসছে এবং ন্যারেটিভটা হচ্ছে এরকম, এটাকে নিয়ে আন্দোলন করছিস কেন তোরা, মানে ঠিক সেই রকমই, মানে কাজ করছে কেন, কাজ করা তো দরকার নেই। যদি বিনা পড়াশুনো করে নাম্বার পেয়ে যাওয়া যায়, যদি ওই ধরনের ব্যক্তিরা যারা নাম্বার বাড়িয়ে দিতে পারে, কমিয়ে দিতে পারে, ফেল করিয়ে দিতে পারে,
থ্রেট করতে পারে, তাহলে পড়াশোনা করার দরকার লাগবে না, কাজ করারও দরকার নেই, এই পরিবেশটাকে ধ্বংস করতে হবে। এবং আমার তো মনে হয় যে এখানে একটা ভয়ঙ্কর পোস্টমর্টমের ফেক রিপোর্টের চক্রও থাকতে পারে জড়িত, যারা ইনভলভড হয়ে আছে। কেন আমি বলছি, ধরুন এই একটু আগে আপনি বললেন না টালা থানার ওসির তো কোনো ক্ষমতাই নেই রাজ্য সরকারের। আমার কাছে যেটা আছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একদম পোস্টমর্টম করবার জন্য যে গাইডলাইন্স সরকারের পক্ষ থেকে এসওপি করা হয়েছে, এবং এই সরকারের আমলে সেই গাইডলাইন্সটা করার তার নাম হচ্ছে যে দি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওরস অফ পোস্টমর্টম এক্সামিনেশন। সেইখানকার 3 নম্বর পাতায় পরিষ্কার করে বলা আছে যদি 3টে বেজে যায় তারপর যদি বডি রিসিভ করতে হয় তাহলে সেক্ষেত্রে বিশেষ অনুমতি দিতে হবে দুজনের কাছ থেকে, আইদার ডিসি অর এসপি ইন অল কেসেস অফ অটোপসি। তাহলে অর্থাৎ টালা থানার অফিসারের কোনো অধিকারই নেই, আইনি কোনো অধিকারই নেই এই বিষয়ে না, স্পেশাল পারমিশন দেয় তার জন্য ডিসি এই লেভেল থেকে নিতে হবে। তাহলে কে দিলেন এই ডিসি কে? একবারই শুধু সালটা কবে? আমি এটা 95 রেফারেন্স, আর এইটা হচ্ছে আমি পড়ে দিচ্ছি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর অফ পোস্টমর্টম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ। এইটা প্রকাশ হয়েছে 2019 সালে, যেখানে দেবাশিস ভট্টাচার্য প্রফেসর ডক্টর ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন তার মেসেজ দিয়ে প্রকাশ করা হয়েছে। সেখানে 3 নম্বর পাতায় আমি উল্লেখ করে দিচ্ছি আপনাদেরকে, 3 নম্বর পাতায় 12 নম্বর ক্লজে পরিষ্কার লেখা আছে যে অ্যাজ of now all autopsy works were to be completed between 12টা থেকে 4টে. However, in view of the increasing load of the postmortems and for the better public service, the time is extended from 9 am to 4 pm. The autopsy surgeon will ensure the completion of all cases even if it is beyond 4 pm. মানে দেহটা চলে যাওয়ার পর the time for receipt of the requisition, শব্দটা receipt of the requisition for postmortem is fixed up to 3 pm every day, beyond which the request should come from respective DC or SP to be endorsed by the principal or superintendent of the hospital. আমার তো এখানে সন্দেহ লাগছে, এখানে প্রিন্সিপাল কে, পোস্টমর্টমের অর্ডার কে দিলেন, পোস্টমর্টম কারা করলেন, কাদেরকে নিয়ে হলো, তিনি আদৌ এই অর্ডারটা দিতে পারেন কিনা। তাহলে এই পোস্টমর্টম রিপোর্টের উপরেই কিন্তু এখন তদন্তটা চলছে। মানে যে কথাটা একটু আগে ওই ডাক্তারবাবু বলছিলেন বলবার সময় যে এই যে 3D করেও এখন পাওয়া যাচ্ছে না, প্রথম যদি সিবিআই এই এভিডেন্স ট্যাম্পারিং এর কেস তার তদন্তটাকে যদি পরিষ্কার না করতে পারেন, এই ঘটনার কিন্তু প্রকৃত তদন্ত করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ এখানে সন্দীপ ঘোষ নিজেই ইনভলভ হয়ে আছে। কাল সুপ্রিম কোর্টে ছিল, কালকে এই পোস্টমর্টম এই ময়না তদন্ত নিয়েই তো কথা হয়েছিল। বারবার কপিল সিব্বালের কাছে এই চালান চাওয়া হয়েছে, এটা একটা বেসিক। এই চালান ছাড়া কোনো ময়নাতদন্ত কোনো ডাক্তার করবে না যতক্ষণ না পুলিশ বা একেবারে ফিল্ড আপ, এইটা খালি ফিল্ড আপ চালানটা দেখাবে। সেই চালান কিন্তু কালকে কপিল সিব্বাল দেখাতে পারেননি। পরের দিন একেবারে স্পষ্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে পরের দিন এই চালান দেখাতে হবে। কিন্তু আমি একবার দেবনারায়ণ সরকারের কাছে আসবো। দেবনারায়ণ লক্ষ্য করলেন এই ছেলেটি আরজি করের এই ইন্টার্ন একেবারে স্পষ্ট করে বলছে যে ওই চেস ডিপার্টমেন্টের সেমিনার রুমে 1.5 মাস আগে একজন মদ্যপ ব্যক্তি সেমিনার রুমে ঢুকে গেছিল। আমি বলছি এটা আই ওপেনার ছিল, আই ওপেনার। এই জন্য বলছি যে ইন্টার্ন বলছে যে কি অ্যাকশান নেওয়া হয়েছিল আমরা তা জানি না। 1.5 মাস আগে একজন মদ্যপ ব্যক্তি ওই সেমিনার রুমে ঢুকে গেছিল এবং আরজি করের ইন্টার্নও জানে না যে এই ধরনের ঘটনা আটকানোর জন্য আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছিল। ন্যূনতম যদি সতর্ক হওয়া যেত, কর্তৃপক্ষ সতর্ক হতো, তাহলে এই মেয়েটিকে অকালে প্রাণ হারাতে হতো না। তার কারণ ওই সেমিনার রুমে কেউ ঢুকতে পারতো না যদি মাত্র 1.5 মাস আগের ঘটনায় কর্তৃপক্ষ সতর্ক হতো। আজকে সুপ্রিম কোর্টে বলা হচ্ছে যে 3747টা সিসিটিভি ক্যামেরা নাকি রাজ্যে লাগানো হয়েছে, আর 1.5 মাস আগে আরজি করে চেস ডিপার্টমেন্টে সেমিনার রুমে মদ্যপ ঢুকে যাচ্ছে। পয়েন্ট টু বি নোটেড দেবনারায়ণ দা যে বিজেপি সিপিএম বা কংগ্রেসের নয়, ছেলেটি টিএমসিপির সঙ্গে যুক্ত, নিজেই বলছে এই তথাকথিত কোট অ্যান্ড কোট নর্থ বেঙ্গল লবির সদস্য, পরিষ্কার বলছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, এতটা ঘনিষ্ঠ অধ্যক্ষের এই ছেলেটি যে ওই দিন ওই মারাত্মক ভয়াবহ দিন 9 তারিখ তাকে ফোন করে দলবল নিয়ে 10টায় তাকে আসতে বলা হচ্ছে, 10টার একটু পরে। দেবনারায়ণ সরকার, এখন প্রশ্নটা হচ্ছে আজকে যে ঘটনাটা ঘটছে
হয়তো 1 বছর 2 বছর পরে সবাই ভুলে যাবে। যে কথাটা বলা হয়, ওয়ান ক্যান মাস্টার এ গ্রিপ বাট হি দ্যাট হ্যাজ ইট মাস্ট অ্যাডো অ্যাবাউট নাথিং। শেক্সপিয়ার বলেছিল সবাই ভুলে যাবে, কিন্তু যাদের ক্ষতি হলো সে কোনো দিন ভুলবে না। প্রশ্ন হচ্ছে আজকে আন্দোলন হচ্ছে 1 বছর 2 বছর 3 বছর, মানুষ যাদের নেই তারা ভুলে যাবে, কিন্তু জিনিসটা যে আজকে যে আন্দোলনটা হচ্ছে এটা জাস্টিফাইড, এবং কিন্তু মানুষ মনে রাখছে বলেই রোজ রাস্তায় নামছে। 100 বার এই আন্দোলনে একটা জাস্টিস আছে, ও কথা নয়। এই আন্দোলনকে দেখিয়ে দিয়েছে অতীতে কোনোদিন হয়নি, যে আন্দোলনটা দেখিয়ে দিয়েছে এইভাবে করা যাবে না, শুধু পশ্চিমবঙ্গে না সারা ভারতে একটা ইনস্টেন্স। এই কথাটা বলে আমি আরম্ভ করছি। নিশ্চয়ই ল্যাকুনা তো রয়েছে, ল্যাকুনায় আছে বলেই তো বিভিন্ন ল্যাকুনা তাড়াতাড়ি। প্রশ্ন হচ্ছে যে জিনিসগুলো ঘটেছে এটা হলে এইটা হতো না, সত্যি তো মানুষ আগে পরে ভাবে যেটা হলে ভালো হতো না, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার কতগুলো হচ্ছে এইটা কেন করলো, এই প্রসঙ্গ তো আমারও প্রশ্ন আছে। প্রথম হচ্ছে ইনভলভমেন্ট থাকলেও হতে পারে, আবার দুর্নামের ভয় তো হতে পারে, কারণ এইটা যদি চারিদিকে ছড়িয়ে পড়ে আমার দুর্নাম হবে, সন্দীপ ঘোষ বাঁচতে পারে। আমি কথাটা শেষ করি, এইগুলো ভেবেছে হয়তো ভাবতে পারে। আর 3 নম্বর হচ্ছে মবের যদি বিরাট মারাত্মক হয় এই অবস্থাটা চারিদিক ছড়িয়ে পড়বে, কিন্তু সারানো যায়নি, বরং আরও সেটা ছড়িয়ে গেছে। এই ভুলগুলো বিভিন্ন দিক থেকে, ভুল হোক ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত, এই জিনিসটার সঙ্গে কেউ কম্প্রোমাইজ করছে না। আমরাও চাই যে জিনিসটা সত্যিকারের কি জিনিসটা, যে কথাটা বলছে ছেলেটি, যে আজকে যদি অতীতে সে করা হতো এই মৃত্যুটা হতো না। এই মৃত্যু কেন, অনেক কিছু ওর সঙ্গে শুধু আজকেও নয়, যে তার মানেটা খুব সহজ, সেটা হচ্ছে ভুল থেকে ল্যাকুনা থেকে শিক্ষা নেওয়া হয়নি। ভুলগুলো কেন শুনুন, এর সঙ্গে আজকে যে ওইটি ধরতে গিয়ে আজকে দুর্নীতি মানে বিরাট দুর্নীতি, একদম একমত আমি আপনার সঙ্গে। শোনা যাচ্ছে না শুধু ওখানে দুর্নীতি না, সব মেডিকেল কলেজে দুর্নীতি, শুধু বিরূপাক্ষ বা শ্রমিকদের নয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে লেট হিম গো ইনটু হেল, তাতে কোনো সন্দেহ ঘোষের গোষ্ঠীযুদ্ধ জেলে যাক, কিন্তু কিন্তু ঘুঘুর ভাষাটা ভাঙা যাবে কিনা, সমর্থন করছি, আমিও বলছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আসল জাস্টিস যেন আমরা পাই, এটা আমারও বক্তব্য। এর থেকে আমার যাকে ধরেছে, আমার একটা জিনিস, যাকে ধরেছে তাকে তো ছাড়ছে না, কিন্তু তাকে দরকার হলে 3rd ডিগ্রি করা যায় না, 4th ডিগ্রি করা যায় কিনা করা যায় না, আইন মেনে করা যায় না। কিন্তু এই যে সন্দীপ ঘোষকে 4-5 বার পলিটেস্ট করেছে, তারপর নার্কো যা করে করু সবকিছু করে। আচ্ছা শুনুন, অনেক কিছু পাওয়া যায় না, একটা আমি কথা বলছি, অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না, পুলিশ স্ট্রং হলেই পাওয়া যাবে না, থেকে পাস্তে যাকে ধরে ফেলে। পঙ্কজ দা এক্ষুনি বলবেন অনেক জায়গায় ধরে ফেলে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে যাবে, টেকনিক্যাল টার্মে যদি পাওয়া গেছে, যদি পাওয়া থাকে তাকে তো ছাড়ছে না সিবিআই। আমি ঠিক এই বাক্যটা ধরলাম। এক হচ্ছে যে টিএমসিপির যুক্ত বলেছিলাম, যুক্ত নয়, আরজি কর ইউনিটের সহ সভাপতি হচ্ছে এই ছেলেটি, যে আজ ক্যামেরার সামনে এলো সাহস করে, সিবিআই যাকে 3 দিন জেরা করেছে। কিন্তু দেবনারায়ণ একটা মারাত্মক কথা বলেছে যে সন্দীপ ঘোষকে সিবিআই ধরেছে কিন্তু ছাড়ছে না। আমি বলছি এতটা নিশ্চিন্ত কি হওয়া যাচ্ছে? আমি সজলের কাছে একটু প্রশ্নটা ঘুরিয়ে দিই, সেটা হচ্ছে সজল, সিবিআই আজকে কোর্টে আমরা কি দেখলাম? এক্ষুনি সজল বলবে আমি সিবিআইয়ের মুখপাত্র নই, না হতে পারে, কিন্তু সংশয়টা কোথায় জানেন? যে প্রশ্নটা দিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, যে সিবিআই কি আদৌ সিরিয়াস? ভাবুন, 8 দিন সিবিআই কাস্টাডি পেয়েছিল সন্দীপ ঘোষের, আজকে কোর্টে তারা চাইলই না, পাক না পাক, সিবিআই চাইলে অন্তত আরও 7 দিন সে আইন মেনেই আদালতের কাছে চাইতে পারত এবং পেতে পারত, চাইল না, বলল তার আর সিবিআই কাস্টাডির প্রয়োজন নেই, জেল কাস্টাডিতে যেতে পারে। অর্থাৎ আমরা ধরে নেব যে এই মুহূর্তে তাকে আর জেরার প্রয়োজন নেই। সজল রায় এবং যথার্থ সঠিক বলে, যে বলে এই দুর্নীতি, দেবনারায়ণ দা বললেন, একটা হিমশৈলের চূড়ার মতো, এর নিচে যে অজস্র জিনিস আছে, এর নিচে অজস্র দুর্নীতির শেকড় বাকড় আছে, সেইটা এরা প্রত্যেকে বলেন, সঠিকভাবে বলেন। কিন্তু আগের দিন শিয়ালদা কোর্টে আমরা দেখলাম যে সঞ্জয় রায়ের ক্ষেত্রে প্রায় সঞ্জয় রায়ে জামিন পেয়ে যাচ্ছিলেন, তার কারণ সিবিআইয়ের আইনজীবী শিয়ালদা কোর্টে পৌঁছয়নি। ভাবতে পারেন, আমি বলছি মাননীয় বিচারক তারপরে জামিন দেননি, কিন্তু সিবিআই কি আদৌ সিরিয়াস? যদি সিরিয়াস হয় তাহলে গ্রেফতারের 8 দিনের মধ্যে জেল কাস্টাডি, একবার সিবিআই কাস্টাডি, বাকি 7 দিনের জন্য চাইলেও না। সজল, দেখুন, আইনের ব্যাপার, একদম আমি সিবিআই এর মুখপত্র নয় বলে আমি এই কথা দায়ও এড়িয়ে যাব না, নিশ্চয়ই আমি সিবিআই এর মুখপত্র নয়,
কিন্তু আমি আপনাকে বলি যে আইন ব্যবস্থাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই যে ভারতীয় ন্যায় সংহিতায়, আমি যতদূর জানি, আমি ভুল হলে আমার আইনজীবী বন্ধু শুধরে দেবে, সেটা হচ্ছে এই ঘটনাটার 90 দিনের মধ্যে চার্জশিট করতে হবে। এখন ইনস্টলমেন্টের যুগ, তো এটা তো ইনস্টলমেন্ট আছে, ওই 7 দিন সরিয়ে রাখা হলো না, চাইলে সিবিআই তাকে আবার তাদের কাস্টডিতে যখন তখন নিয়ে আসতে পারে। এবং আমি যতদূর জানি এই কেসে 90 ডেজ অবধি তাকে সিবিআই তাদের পুলিশ কাস্টডি বা সিবিআই কাস্টডিতে রাখতে পারে। এটা নতুন আইনের ধারা। অতএব যদি তারা মনে করে থাকে যে এখনই সমস্ত কিছু আটকে রেখে সময়টাকে নষ্ট করে দিয়ে পরবর্তীকালে যখন প্রয়োজন হবে যে মুখোমুখি বসানোর বা অন্য আরও পারিপার্শ্বিক তথ্য প্রমাণ নিয়ে তাকে জেরা করার, তখন সেই সুযোগটা যাতে হাতছাড়া না হয়, সেই জন্য সাময়িক গেস্ট হাউসে তাকে পাঠালো, সরকারি জেলে পাঠালো। এই মাত্র এই অনুষ্ঠানেই সব্যসাচী বলল যে তথ্য প্রমাণ লোপাটের জন্য সিবিআই তদন্ত করা উচিত এবং তদন্ত এগোনো উচিত। সেটাও নিশ্চয়ই তুমি একমত হবে? নিশ্চয়ই, সেটাও একটা তদন্ত পাশাপাশি চলছে, সেটাও আরেকটা তদন্ত চলছে। তার বাড়ি থেকে অনেক কিছু সিজার হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু আপনি এটাও বোঝেন যে প্রমাণ লোপাট করার যথেষ্ট সময়ও তারা পেয়েছে। দেখুন, অনেকে প্রশ্ন করেন যে ওই ভয়ঙ্কর ঘটনা সঞ্জয় রায় একা ছিল নাকি তার সঙ্গে ছিল, এই নিয়ে আমরা কোনোদিন লক্ষ্য করে দেখবেন এই নিয়ে বিশেষ আলোচনা করিনি। তার কারণ ধর্ষণ হোক কিংবা গণধর্ষণ হোক, তার বটম লাইনটা, তার এন্ড রেজাল্টটা একই রকম ভয়াবহ এবং মারাত্মক। ওই মেয়েটিকে আমরা হারিয়েছি, এটা একেবারে ধ্রুব সত্য, যার ফলে সেই অংশটা এক না একাধিক সেই বিতর্ক নিয়ে কোনোদিন ঘণ্টাখানেকের এই অনুষ্ঠান হয়নি। কিন্তু এই ছেলেটি, তার বক্তব্য, আবার বলছি, এই ছেলেটি টিএমসিপির যে আরজিকর ইউনিট তার সহসভাপতি এবং নিজেই বলছে যে নর্থ বেঙ্গল লবি এবং সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। তার বক্তব্য যে এই ঘটনা সে ওই দিন, ওই ভয়ঙ্কর দিন, তার স্যারের অর্থাৎ অধ্যক্ষ সন্দীপ ঘোষের ফোন পেয়ে সেখানে গেছিল, কিন্তু গিয়ে ওই সেমিনার রুমে গিয়ে তার মনে হয়েছিল যে ভয়াবহ ঘটনা একা কারুর পক্ষে ঘটানো সম্ভব নয়। সে কি বলেছে আমি শুধু সেইটুকুই আপনাদের সামনে রাখবো। এবং এই যে সিসিটিভির তত্ত্ব কার্যত ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এই ছেলেটির বক্তব্যে। কেন? দেখুন, একটা ক্রাইম 5টার সময় যদি হয়ে থাকে, তাহলে 5টা থেকে 9:30 পর্যন্ত অথরিটিকে জানাতে কেন সময় লেগে গেল সবার? এটাই তো আমাদের একটা বড় কোশ্চেন। প্রথমবার ক্যামেরার সামনে মুখ খুলে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন আরজিকর মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক সারিফ হাসান, যাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে, যিনি হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের সহসভাপতি। আপনাকে সেটা বললো মানে কি, আপনি ইউনিয়নের কেউ ছিলেন এই জন্য নাকি না অন্য কিছু? আমি শাসক দলের সাথে যুক্ত ছিলাম বলে ওই কারণে। পদে? আমি সহসভাপতি ছিলাম। কোন মানে কিসে? ছাত্র পরিষদের। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ? আরজিকর মেডিকেল কলেজ? আরজিকর মেডিকেল কলেজ। আপনি কি মনে করেন যে সঞ্জয় রায় একা রয়েছে বা সঞ্জয় রায় রয়েছে বা অন্য কিছু মনে করেন? এই তিনটে সম্ভাবনা। সঞ্জয় রায় করেছে কি করেনি ওটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সঞ্জয় রায় করেছে। আর ওর সাথে কেউ ক্রাইমে ওকে সাহায্য করেছে বা ইনভলভ করেছে কিনা ওই বিষয়টা তো তদন্তের ব্যাপার। পুলিশ তদন্ত, সিবিআই তদন্ত করছে। আমাদের একটা সাধারণ ছেলে হিসেবে আমাদের কোনোদিনও এটা দেখে মনে হয় না যে ওটা একজনের মানে কারোর করার পক্ষে পসিবল। সিসিটিভি ক্যামেরা গোটা চেস্ট ডিপার্টমেন্টের এন্ট্রান্সের ওই করিডোরটায় আছে, বাট পিছনের যে গেটগুলো আছে সেই গেটগুলোতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এটাও সিবিআইয়ের একটা তদন্তের মধ্যে আছে। পিছনের যে গেটটা আছে ডিআরটিভি, সেই গেটে আপনার কোনো সিসিটিভি ক্যামেরা বা এই সমস্ত কোনো ব্যবস্থা নেই। সেখান থেকে যদি কেউ করে বেরিয়ে যায়, ওটা কে কীভাবে বুঝতে পারবে? ওইগুলোই তদন্ত করছে। ওই দিন অন্য কোনো জায়গাতে কোনো প্রোগ্রাম বা কোনো গেট টুগেদার এরকম কিছু চলছিল? শুনেছিলাম যে কেবি বয়েজ হোস্টেলে কোনো একটা মানে গেট টুগেদারের ব্যবস্থা ছিল, বাট আমিও সেখানে যাইনি আর আমাকে ডাকাও হয়নি যে আমি যাব। চারতলায় ঘটনাস্থলের আশপাশে কোথায় সিসিটিভি আছে, সিসিটিভির নজর এড়িয়ে কোন রাস্তা ধরে অকুস্থলে পৌঁছানো যায়, সোমবার সেখানে পৌঁছে তা সরেজমিনে খতিয়ে দেখেন সিবিআই অফিসাররা। আবির দত্ত, সন্দীপ সরকার, এবিপি আনন্দ।
বিশ্বনাথ, সিসিটিভি নিয়ে এত কথা হচ্ছে, সুপ্রিম কোর্টে জানানো হলো যে 3747টা সিসিটিভি কিনে নাকি বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে, অথচ প্রথম দিন থেকে বলা হচ্ছিল যে চেস ডিপার্টমেন্টের করিডোরে সিসিটিভি আছে। আজকে এই ছেলেটি যে আক্ষরিক অর্থে ইনসাইডার, সে বলছে যে পেছনের গেটগুলো দিয়ে সিসিটিভি ক্যামেরা এড়িয়ে সেই গেটগুলো নিয়ে ঢোকা এবং বেরোনো সম্ভব। অর্থাৎ সিসিটিভিতে সঞ্জয় রায়ের ছবি পাওয়া যাওয়া এবং একমাত্র সঞ্জয়ের পাওয়া যাওয়ার যে তত্ত্বটা খাড়া হচ্ছিল সেটা সম্পূর্ণ চুরমার হয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা আরও গভীরতর, যে সিবিআই এই সমস্ত কিছু খতিয়ে দেখছে তো, তাদের অ্যাপ্রোচ সিরিয়াস তো? দেখুন সুমনদা, দুটো তিনটে বিষয়। একটা হলো যে সিবিআই যদি মনে করে যে না মানে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তাহলে কিন্তু সেটাকে আদালতে খুব স্পষ্টভাবে বলতে হবে, পরিষ্কার। মানে সিবিআই এর আগের যে মামলাগুলো হয়েছে সেই মানে সেটা সারদা হতে পারে, নাওদা হতে পারে ইত্যাদি ক্ষেত্রে আমরা কিন্তু পরিষ্কার দেখেছি যে তারা কনক্লুশন টানতে পারেনি এবং অধিকাংশ ক্ষেত্রেই এই তদন্তগুলো অর্ধেক রাস্তায় ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেছে, সবার মানে চার্জশিটও দাখিল করতে পারেনি। আমরা কিন্তু মনে করি যে সারা ভারতবর্ষের মানুষ কিন্তু এটার ন্যায় বিচার চাইছে। যদি কোনো কারণে আপনারা ওই নোবেল পুরস্কারের মানে নোবেল উদ্ধার করার মতন যদি ব্যর্থ হন, তাহলে আপনাদের পরিষ্কার করে কোর্টকে জানাতে হবে যে ভাই আমরা ব্যর্থ, এবং কেন ব্যর্থ, ক খ গ ঘ উম পরিষ্কার মানুষকে জলের মতন দিতে হবে। কিন্তু সিবিআই যদি মনে করে এইবার যে আমরা আর 5টা মামলার মতন মাঝপথে কনক্লুশন ছাড়াই বেরিয়ে যাব, এবার কিন্তু জনগণ সিবিআইকে ছাড়বে না। সিবিআই কিন্তু আপনি নিশ্চিত করে বলছে মানুষ কিন্তু ছাড়বে না। দ্বিতীয় যে বিষয়টা সুমনদা, দেখুন মানে মানে এই এন্টার এপিসোডটাতে আপনি যদি দেখেন প্রতিটি ক্ষেত্রে মানে মানে সত্যকে মানে মিথ্যেকে সত্য প্রমাণিত করবার চেষ্টা আদালতে, সেটা মৃতর সংখ্যা হতে পারে, সেটা জুনিয়র ডাক্তারদের সংখ্যায় মাত্র মানে 15%ও নয়, অথচ এমনভাবে একটা প্রকাশ করা হচ্ছে যে উকিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে হাজির করা হচ্ছে যেন জুনিয়র ডাক্তারদের উপরেই মানে হাসপাতাল চলছে। একইভাবে আপনি যদি লক্ষ্য করেন যে এত সংখ্যক সিসিটিভি দিয়েছি যে হুজুর আমাদের আর কিছু দেওয়ার নেই। আপনি যদি দেখেন যে জুনিয়র ডাক্তারদের তরফে মানে তাহলে প্রশ্নটা ওঠে, তাহলে এই শিক্ষানবিশ ডাক্তারদের ওপর রাজ্যের সমস্ত অসুস্থ এতদিন আমি বলছি একেবারে মানে আমি বলছি যে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি দেখেন মনোযোগ দিয়ে, তাহলে দেখবেন যে মানে কোর্টের একটাই হলো যে কোর্টকে যে কোনোভাবে সন্তুষ্ট করবার জন্য তাতে যদি মিথ্যে তথ্য দিতে হয়, ভুল তথ্য দিতে হয় বা কারোর উপর চাপ তৈরি করতে হয়, মানে জুনিয়র ডাক্তারদের উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে বেরিয়ে আসতে চাইছে, এটা একটা দিক। কিন্তু আমি আপনাকে বলছি আমার কাছে ভয়ের যেটা জায়গা, যে এই তদন্তের পাশাপাশি যে অ্যাপ্রোচটা সরকারের বা মানে পার্টির তরফ থেকে শাসক দল নিচ্ছে, সেটা হলো লড়াইটা গ্রামের দরিদ্র মানুষ ভার্সাস যেন ডাক্তারবাবুদের গণশত্রু হিসাবে তুলে ধরো। আমি বলছি যে গ্রামের দরিদ্র মানুষ আমার ভোট ব্যাংক হতে পারে, অবশ্যই আপনি ভোট ব্যাংকের দিকে তাকিয়ে আপনি নিশ্চয়ই বক্তব্য রাখবেন, কিন্তু এটা এমন জানি না হয় যেভাবে আপনাদের বক্তব্য যাচ্ছে যে গ্রামের দরিদ্র ভার্সেস ডাক্তারবাবু, এটা কিন্তু আমার একটা ভয়ের জায়গা। দ্বিতীয় যে ভয়ের জায়গা, যে বহু ক্ষেত্রে এমন ভাবটা দেখানো হচ্ছে যে গ্রামগঞ্জের মানুষ এর আর্থিক অবস্থা একেবারে দুরবস্থা চলে যাচ্ছে এবং তার দায়টা যেন মধ্যবিত্ত শিক্ষিত বাঙালির যারা মিটিং মিছিল করছে। আমি বারবার বলছি শাসক দলের দৃষ্টিভঙ্গিটা ভয়ঙ্কর দৃষ্টিভঙ্গি। গ্রামগঞ্জের নর্মাল অর্থনীতি চলছে, মানুষ তার মধ্যে কেউ প্রতিবাদ করছে, কেউ করছেন না, কিন্তু তাই বলে পরিষ্কার গ্রামগঞ্জের অর্থনীতিকে মানে তার জন্য দায়বদ্ধ করে দেওয়া হচ্ছে বাঙালি মধ্যবিত্ত শিক্ষিত সমাজ যারা আজকে আন্দোলন করছে, গণ আন্দোলনে নেমেছে, প্রতিবাদ আন্দোলনে নেমেছে। এই ভাবনা মানে দেখুন পশ্চিমবাংলা দিনের পর দিন এই মানে গত 11 বছরে আইডেন্টিটি পলিটিক্স দেখেছে, ধর্মের ভিত্তিতে রাজনীতি দেখেছে, জাতের ভিত্তিতে রাজনীতি দেখছে, বাঙালিয়ানার ভিত্তিতে রাজনীতি দেখেছে। যেভাবে দরিদ্র বা গ্রামীণ মানুষকে সঙ্গে নিয়ে ডাক্তারবাবুদেরকে নাজেহাল করবার জন্য গণশত্রু বানানো হচ্ছে বা গ্রামের অর্থনীতির সাথে শহরের প্রতিবাদীদের মানে দায়বদ্ধ করা হচ্ছে, এটা ভয়ঙ্কর আরেক ধরনের বিভাজন। এবং এটার সম্পর্কে আমি বলছি এটা কোনো অংশেই কম নয়, তদন্ত যেমন গুরুত্বপূর্ণ আর এই বিষয়টাও ভয়ঙ্কর। এবং আমি বলছি যে হ্যাঁ আমি যাচ্ছি দেবনান্দা, আমি বলছি পুজো কেউ উপভোগ করবেন বেরোবেন কিনা সেটা তার উপর ছেড়ে দিতে হবে। রাষ্ট্র কেন বলে দেবে যে আপনি পুজোয় ফিরুন, রাষ্ট্র কেন বলে দেবে আপনি উৎসবে ফিরুন? সব থেকে বড় প্রশ্ন এখানে। দেবনান্দার কাছেই আমি আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে একদিকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা, অন্যদিকে সমাজের বহু বিশিষ্ট রিয়াক্ট করেছেন। পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন, ফিরবেন বাঙালি, দেখা যাক।
চোখরাঙানি মানছি না, উৎসবে আর ফিরছি না। চোখরাঙানি মানছি না, উৎসবে আর ফিরছি না। যে বোনটা, যে ডাক্তারটা অন ডিউটি অবস্থায় এই জীবন হারিয়েছে, সেই সমস্ত ভুলে আমরা উৎসবে ফিরতে পারছি না। আমরা উৎসবে ফিরতে পারছি না। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে খুন ধর্ষণের প্রতিবাদে যখন উত্তাল রাজ্য দেশ, তখন বিতর্ক উস্কে দিয়েছে মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার বার্তা। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। বহুদিন পর মানুষকে এইভাবে দেখছি বেরিয়ে এসছে, সেইটাকে দূরে ঠেলে দিয়ে উৎসব দিয়ে ওটাকে ঢেকে দেব, ওটাকে দূরে সরিয়ে দেব, এটা পাপ হবে, এটা করা যায় না। বিচার এখনো পাওয়া যায়নি, কেউ ভুলতে চাইছেন না এবং কেউ ভুলতে পারছেন না কোনোটাই। ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা যে জিনিস নিয়ে আন্দোলন করে চলেছেন, তারা সে অর্থে এখনো কোনো সিকিউরিটি বা নিশ্চয়তা এখনো পাননি। এই ক্ষতর আবহাওয়ায় হঠাৎ করে উৎসবের কথাটা, যাকে ইংরেজিতে আমরা বলি একটু আউট অফ কনটেক্সট লাগছে বা ইনসেনসিটিভ লাগছে শুনতে। প্রশাসন চায় এই সমস্ত এই সমস্ত প্রশ্ন থেকে মানুষের মুখ ঘুরিয়ে দিয়ে তাকে উৎসবে মাতিয়ে দিতে। মানুষের জেদ আরো বাড়বে, রাগ আরো বাড়বে, ক্ষোভ আরো বাড়বে, তার কারণ তারা যুক্তিসঙ্গত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর চায়, কোনো অবান্তর কথা তো আজকে তারা প্রত্যাশা করে না। ছোটবেলা থেকে তাই শিখেছি যে অভিভাবক নির্দেশ দিলে সেটা মানতে হয়, কিন্তু অভিভাবককেও তাহলে অভিভাবকের মতো কাজ করতে হয়। আমাদের অভিভাবকের থেকে, আমাদের রাজ্যের অভিভাবকের থেকে যেহেতু অভিভাবক সুলভ ব্যবহার পেলাম না, তাই তার কথা মানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আমাদের নেই। শুক্রবার স্বাস্থ্য ভবন অভিযানে উৎসবে ফেরার বার্তার বিরুদ্ধে স্লোগান ওঠে। শুধু স্লোগান নয়, পোস্টারে পোস্টারে ফুটিয়ে তোলা হয়েছে উৎসব বিরোধী বার্তা। আন্দোলনকারীদের হাতে থাকা কোনো পোস্টারে লেখা হয়েছে উৎসবের মাঝে উৎসব হয় না, কোনোটায় আবার লেখা আছে কুমোরটুলি দিচ্ছে ডাক, আমার দুর্গা বিচার পাক। পুলিশের গাড়িতেও লাগানো হলো এরকমই এক পোস্টার, যেখানে লেখা আগে হোক অসুর নিধন, তবে হবে উৎসবের আয়োজন। মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। অভয়ার বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক ন্যক্কারজনক নির্লজ্জতার পরিচায়ক। বিচার না পাওয়া অবধি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক। এরই মধ্যে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বর্ধমানে প্রতিবাদীদের মিছিলে উঠেছে উৎসবে ফেরার আহ্বানের বিরুদ্ধে স্লোগান। পুজোর আগে আগামী মঙ্গলবার ফের শুনানি আছে সুপ্রিম কোর্টে, তাই প্যান্ডেলের থিম নয়, সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টের দিকেই তাকিয়ে সবাই। রুমা পাল, রাজীব চৌধুরী ও আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার কথা পরিষ্কার যে বাঙালি উৎসবে ফিরবে কিনা সেটা বাঙালির ওপরই ছেড়ে দেওয়া হোক না, রাষ্ট্র কেন তার নির্দেশ দেবে? বলতে চাইছি এর আগে ভূষণনাথ বাবু, কিন্তু আমি দেখছি যে কলকাতার বুকে 5-6টা যে কলেজ আছে, এখানে এরা যদি 7,500 হয়, এরা 7,500 ম্যাক্সিমাম কিন্তু এই কলকাতার বুকেই। এবং এখানে আমি নিজে কিন্তু অনেক দিন থেকে, আগে মেডিকেল কলেজে চিকিৎসা হতাম, ওখানে প্রেসিডেন্সি যখন ছিলাম, এখন আমি নীলরতনে আসি। আমি নিজে এই মাঝখানে 2বার আসছি, অর্ধেকের লোক কমে গেছে সত্যি। যারা আউটসাইড যারা চিকিৎসা করে, কিন্তু কি মারাত্মক বিষয় ভাবুন যে আপনি একটা সরকারি হাসপাতাল চালাচ্ছিলেন শিক্ষানবিশ ডাক্তারদের উপর ভরসা করে। শুনুন না, সেটা অন্য কথা, কিন্তু না অন্য কথা, সেটাই তো মূল কথা। এরা তো ডাক্তার, কেউ পোস্ট গ্রাজুয়েট পড়ছে, তারাও তো ডাক্তার, ডাক্তারি করে গেছে বা ডাক্তারি শিখে গেছে। আর যারা পাস করে ইন্টার্ন, আমার প্রশ্ন, আপনি বলবেন যে সুপার স্পেশালিটি হসপিটাল আর জুনিয়র ডাক্তার বলতে দাও, আর বলি আচ্ছা আমার দুজনের কাছে যাব। না আমি নিজের মাঝখানে 2-3 বারে গেছি। আমি কিন্তু মেডিকেল কলেজে আগে দেখাতাম, এখন নীলরতনে আমি অনেকবারই যাই।
আপনি আসছেন শুনে রোগীরা আসেনি ওদিন, অনেক লোক কমে গেছে, আপনি আসছেন শুনে রোগীরাই আসেনি। না ক্রাইসিস ইজ দেয়ার, কিন্তু আমার প্রশ্নটা ক্রাইসিসের গোড়ায় যেতে চাইছি। বলছেন রোগী কমে গেছে, আমি বলছি উনি কোন তথ্যের ভিত্তিতে বলছেন? উনি সুস্থ আছেন। আমি একটু বলি, নিজেই বলছেন, আমি আর কি বলবো? আমি নিজে, আরে বাবা আমি প্রত্যক্ষ, কিন্তু আপনি প্রত্যক্ষ সরকার তো বলছে আচ্ছা যদি রোগী কমে যায় তাহলে সরকার যদি 7 লক্ষ লোক এক এক করে আমি কিন্ডারগার্টেন স্কুল মনে হচ্ছে, আমি যাবো। 1 লক্ষ যদি কমে, আমি একটু বলতে দিই, পয়েন্ট টেকেন। আমি আপনাকে বলছি, প্রথম কথা বলছেন উনি কলকাতা শহরের এই সুপার মেডিকেল কলেজগুলোর উপর রোগী কমে গেছে। এ কথা বললে রাস্তায় মানে কুকুর বেড়ালেও হাসবে। আমি আপনাকে একটা কথা বলি, এই যে ছেলেটা, কোন্নগরের ছেলেটা, যদি এত ভালো চিকিৎসা হতো তাহলে শ্রীরামপুর ওয়ালেস হসপিটাল থেকে চলে এলো কেন? যদি মুখ্যমন্ত্রী নিজের তৈরি করা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে শুধু একটা পায়ের চিকিৎসা করাতে পারে না, হাত পা হলে, ব্রেন ট্রেন হলে না হয় বুঝতাম যে মুখ্যমন্ত্রী ব্রেন নিয়ে ভাই বড় ডাক্তাররা নাড়াঘাটা করে। আমি বলতে দিই, আমি বলছি আরে দাঁড়ান, আমি প্রতিদিনে দাঁড়ান বাজে কথা বলছেন, একদম বাজে কথা। আমি ওই আমার বাড়ির সামনে শিয়াল, প্লিজ আপনি যে কোনো দিন আজকে এই মুহূর্তে আপনি ক্যামেরা পাঠান, বিবি গাঙ্গুলি স্ট্রিটে ক্যামেরা পাঠান আর শিয়ালদা স্টেশনের দিকে ক্যামেরা পাঠান, আপনি ভাববেন এই 9:30 10টার সময় যখন ওই লালগোলা এক্সপ্রেসগুলো আসে যেগুলো রাত্রেবেলা কলকাতা শহরে ঢুকছে, আপনি ভাববেন বোধহয় কোনো কাল সকালে কোনো মিছিল আছে, দলে দলে লাইন দিয়ে লোকে যায়, তারা সারা রাত অপেক্ষা করে, সকালবেলা তারা দেখি আবার ফিরে যায়। সজল, কিন্তু শাসক দল আরেকটা কথা বলছে যে এই যে এই মুহূর্তের উদ্ভূত পরিস্থিতি, তাতে তুমি নিজে একটা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মুনাফা এবং ফায়দা হচ্ছে, তো সরকার বলেছে, কালকেও বলেছে। আমি একটা কথা বলি, স্বাস্থ্যসাথী কার্ড তো আছে, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তারা বেসরকারি প্রতিষ্ঠানে যাবেন। আমি একটা কথা বলি, চুপ চুপ প্লিজ প্লিজ, না ইঙ্গিতটা পরিষ্কার, ইঙ্গিতটা পরিষ্কার সজল, যে তোমাদের অর্থাৎ বেসরকারির একটা কায়েমি স্বার্থ আছে, তোমরা পরিস্থিতি স্বাভাবিক হতে দিচ্ছ না সেই কারণে। স্বাস্থ্য একটু দাও ভাই, পশ্চিমবঙ্গ গরিব মানুষ চিকিৎসা, প্লিজ প্লিজ আমি বলি 93,000 ডাক্তার, তার মধ্যে 7,500 হচ্ছেন এবং সে কলকাতার পরে। আরে এই আপনি এবার মূর্খ বলবো কলকাতা কি হচ্ছে, আমি বলছি এটা বলতেই দিচ্ছেন না। 93,000-এর মধ্যে 7,500 ডাক্তার হচ্ছেন জুনিয়র, এবং এরা আছেন 16-17টা, আমি ভুল বলতে পারি, তথ্যটা বলবেন আপনারা, মেডিকেল কলেজে, বাকিগুলোই কিন্তু কোথাও জুনিয়র ডাক্তার নেই। আমার প্রশ্ন হচ্ছে শুধু জুনিয়র ডাক্তারের হাতেই কি আমাদের জীবন থাকে? এদের অনেকেই ডাক্তারও নয়। না আমি একটু বলি, 1 মিনিট, আমি বলছি এটা আমি আপনারা দাঁড়ান, আমরা চুপ করুন না। ডক্টর ব্যানার্জি, খুব স্পষ্ট জানতে চাইছি যে একদিকে উৎসবের ডাক, অন্যদিকে মানুষ সেই উৎসবে এখন পর্যন্ত যা মুড, একেবারে মানুষের মুড অন্যরকম। কি বুঝছেন আপনি? তো সিথির মোড়ের আপনার সোশ্যাল অ্যাকাউন্ট পোস্ট থেকেও একাধিকবার মানুষকে জমায়েতের ডাক দিয়েছিলেন এবং বিপুল জমায়েত হয়েছিল মানুষ, তো কি বুঝছেন? দেখুন, উৎসব মানুষের ভেতর থেকে আসে, কেউ চাপিয়ে দিতে পারে না। এই মুহূর্তটা উৎসবের মুহূর্ত নয়। এই মুহূর্তটা ধরুন আমাদের নিজেদের কোনো আত্মীয় যদি মারা যায়, তখন কি আমরা উৎসব করব? এই সময় অ্যাডমিনিস্ট্রেশন এটা বলতে পারেন, যারা উৎসব করতে পারেন, যারা উৎসব করবেন না, করবেন না। এটা কারোর উপর চাপিয়ে দেওয়া যায় না, উৎসবকে চাপিয়ে দেওয়া যায় না। উৎসব ভেতর থেকে আসে। আমি একটা পুজো কমিটির সম্পাদক, আমাকে একটু বলতে দিন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী দিন গুনছেন, 1 মাস 1 দিন, এই দিন গোনাটা এই মুহূর্তে স্বাভাবিক। আমি বলি উনি কেন পুজোয় ফিরতে বলছেন? কারণ দুর্গা পুজোয় ফিরে গেলে ওনার যে ষষ্ঠী পুজোটা প্রতিদিন হচ্ছে আর কি, হ্যাঁ সংবাদ মাধ্যমে আমরা বসে বসে দেখছি, সেটা অন্তত বন্ধ হবে। আর উৎসব এটা তো গণতন্ত্র ফেরানোর উৎসব চলছে, জাস্টিস চাওয়ার উৎসব চলছে। আমি একটা দুর্গাপুজো করি, আপনি জেনে রাখুন, আপনি নিশ্চিন্তে থাকুন, উৎসব যদি নাও হয়, মানুষ যদি রাস্তায় নামে, ওই উৎসবের রাত্রেও কিন্তু আপনি জাস্টিস ফর আরজিকর সারা পশ্চিমবঙ্গের সমস্ত প্যান্ডেলে শুনতে পাবেন। এটা কেউ আটকাতে পারবে না। সমস্ত প্যান্ডেলে, সমস্ত মা দুর্গার সামনে আপনি কিন্তু অভয়াকে দেখতে পাবেন।
ও যতই উৎসবে ফেরুক। কালকে দিদিমণি এসেছিলেন তারা সুন্দরী বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা, বলেছিলেন সমাজ সংস্কারের উৎসব চলছে। হ্যাঁ ডক্টর হুমায়ুন কবির। দেখুন স্যারের সঙ্গে আমি একটু ডিফার করছি স্যার। আসলে এবছরের কথাটা হচ্ছে এবারের উৎসব রাজপথে প্রতিবাদ। আচ্ছা সুমনদা, আপনি দেখেছেন কখনো যে সারা কলকাতা আলো নিভিয়ে দিয়ে মোমবাতির আলোয় বসে থাকছে? সম্ভবত আপনাদের স্টুডিওরও সেদিন আলো নিভিয়ে দিয়েছিলেন আপনারা। পুজোর প্যান্ডেল আপনারা কত বড় লাইন দেখেন, 200 মিটার, 400 মিটার, 500 মিটার। সোদপুর থেকে আরজিকর অবধি প্রায় 14 কিলোমিটার একটা মানববন্ধন দেখেছেন কখনো? আসলে প্রতিবাদটা এখন মানুষ উৎসবে নিয়ে নিয়েছেন। মাননীয়া যেভাবে চাইছেন, মুখ্যমন্ত্রী যেভাবে চাইছেন, তার ফর্মে উৎসবটা হবে না। এবার উৎসবটা এইভাবেই হবে, প্রতিবাদের ফর্মেই হবে। এবার উনি বলছেন যে 1 মাস তো হয়ে গেল। আচ্ছা আমরা কি সময় পাস করছি? মানে আমাদের অবসর লেগেছে, আমরা আন্দোলনে লেগে, এমন কি একটা নির্মমতম ঘটনা ঘটেছে, ওনার প্রশাসন প্রমাণ লোপাট করেছে, সেটা কোর্টের কাছে বারবার ধিকৃত হচ্ছেন আপনারা, অথচ আপনারা এই বিষয়গুলোকে অন্যদিকে মোড়টা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই জিনিস কি মেনে নেওয়া যায়? আর উনি বলছিলেন, অধ্যাপকবাবু বলছিলেন যে ভুলে যাওয়া যায়। আসলে নির্ভয়াকে কিন্তু আজও আমরা ভুলিনি, আমরা মনে রেখেছি। আপনি প্রথমেই বলছিলেন কখনো বলিনি। না না আমি তা বলি, আমি কি বলেছি? আমরা 2-3 বছর 4 বছর বলেননি, কিন্তু যার কাছে বলেননি, বলেন একদম। না না এই কথাটা বলো আগে। আমি বলেছি যে আমরা যারা তোমরা আন্দোলন কিন্তু যার কাছে সে ভুলবে না, এই কথাটা আগে আগে তুমি কারেক্ট করো। আচ্ছা আপনাদের মতো এরকম ঝগড়া করার অভ্যাস আমার নেই। একটু আমাকে আমার বক্তব্যটা বলতে দিন, দিয়ে আপনি ঝগড়া করবেন প্লিজ। তো সেটা হচ্ছে যে নির্ভয়াকে কিন্তু আমরা ভুলিনি। প্রত্যেকটা নৃশংসতার মধ্যে নির্ভয়াকে কিন্তু আবার আমরা আজকে খুঁজে পাই। কাজেই আমরা অভয়াকেও ভুলবো না। বিচার যতদিন না হচ্ছে কোনো উৎসব মানুষ এবারে সাড়া দেবেন না, এটা মানুষের স্বতঃস্ফূর্ত একটা আহ্বান। আর জুনিয়র ডাক্তারদের যে কথা হচ্ছে, তাহলে গোটা হেলথ সিস্টেমটাই যদি জুনিয়র ডাক্তারদের ওপর দাঁড়িয়ে থাকে, সেই প্রশ্নটাই তো আজকে আমরা স্বাস্থ্য ভবনে নিয়ে গিয়েছি। তার পাশাপাশি ঘটনাটা ঘটেছে সেটা আমরা জানি, কিন্তু কেন ঘটেছে? কারণ দেখবেন যে নির্যাতিতা দিদির পরিবার বারবার দায়ী করেছেন যে দুর্নীতির জন্য এই ঘটনাটা ঘটেছে। তাহলে এই সিন্ডিকেট, যে থ্রেড সিন্ডিকেট, যে একটা মানে চরম দমবন্ধকর একটা অগণতান্ত্রিক পরিবেশ কলেজগুলোই ঘটেছে, তারই তো হিসেবে বলি দিতে হলো আমাদের। উৎসব চান তো মুখ্যমন্ত্রী, এই পুজোটা তো অকাল বোধন। আমি বলি উনি পদত্যাগ করে দিন, আপনি কলকাতা রাস্তায় রাস্তায় উৎসব দেখতে পাবেন। ওর থেকে বড় উৎসব দুর্গাপুজোতে হয় না, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি সব্যসাচীর কাছে আসবো যে উৎসব নিয়ে রবীন্দ্রনাথ লিখছেন, মানুষের উৎসব কবে? মানুষ যেদিন আপনার মনুষ্যত্বের শক্তি বিশেষভাবে স্মরণ করে, বিশেষভাবে উপলব্ধি করে, সেই দিন, অর্থাৎ সেই দিন উৎসব। আমি বলছি এই উৎসবের কিন্তু আরেকটা দিকও সব্যসাচী আমাদের সামনে আসছে। 85,000 টাকা। আমি বারবার জবে থেকে, এই বছর নয়, প্রথম যে বছর থেকে পুজোর ভাতা দেওয়া শুরু হলো সে বছরই আমরা বলেছিলাম যে সব পুজো কমিটিকে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বহু পুজো কমিটি নিজে থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিতে চায়। আমি বলছি তাদের বাড়তি, তাদের উদ্বৃত্ত টাকা থাকে। আমি বলছি সেখানে এই 85,000 টাকা আজকের বিচারে বহু পুজো, আজকেই আমি দেখছিলাম যে জেলার কোনো একটি পুজো তারা ফেরত দিচ্ছে। আমি বলছি ইতিমধ্যে কিন্তু পুজোয় ছাপ পড়া যদি বলো, এই প্রতিবাদের ছাপ, এই কোথাও একটা এটা কিন্তু পড়েছে। দেখুন ওই যে ডাক্তারবাবুরা মিছিল করে মেরুদণ্ডটা দিয়ে এসেছিলেন, এই মেরুদণ্ডটা কোথাও ফিরে আসছে, যেটা খুব জরুরি ছিল। পশ্চিমবাংলার মানুষ এই উৎসবের একটা চাপিয়ে দেয়া ধারণা ওই অনেকগুলো বছর ধরে আমরা দেখে আসছিলাম, যে উৎসব মানে দেবী প্রতিমার মুখ বা কোনো কোনো ক্লাব তো কোথাও কোথাও মুখ্যমন্ত্রীর মুখও বসিয়ে দিয়েছিল 1 বছর পুজোয়। এবং আমরা দেখছিলাম যে একই রকমভাবে মানে টাকাটা মানে হচ্ছে আমার মুখটা দেখাও, আমার কথা বলো, উৎসবটা পরে মানুষ আসলে এই জায়গায় কোনো একটা জায়গায় মুক্তির স্বাদটা খুঁজছিল। এই প্রতিবাদের যে সংস্কৃতি তিলোত্তমা আমাদেরকে শিখিয়ে গেছেন, মানে কালকে একটা জায়গায় দেখছিলাম যে এই সময়কার প্রথম শহীদ যিনি আমাদের শেখালেন এই জিনিসটা, যে প্রতিবাদ কীরকমভাবে হতে পারে, তার ভাষা কত রকম হয়। কালকে দেখবেন যে যত আন্দোলন হচ্ছে, এই সৃজনশীলতা এটারই ডিসপ্লে তো উৎসবের মধ্যেই হয়। এই ডিসপ্লেটাই কিন্তু উৎসবের মধ্যে হোক। যে উৎসবের কথা মুখ্যমন্ত্রী বলছেন সেখানে প্রতিবাদ ধ্বনিতে হবে এবং এটা শুনতে হবে। দীর্ঘদিন ধরে বাংলার মানুষের মেরুদণ্ডকে ভাঙা হয়েছিল, এটা মেরুদণ্ড ফেরানোর উৎসব শুরু হয়েছে এবং সেই উৎসব করেই আর একটা কথা যেটা বিশ্বনাথদা বলছিলেন, সিবিআইকে জবাবদিহি করতে হবে। দেখুন, করতে পারছি না বলে হয় না, আমাদের যে আইন আছে তার লক্ষ্যতে করতেই হবে বলেই
প্রমাণ লোপাট করার পরেও প্রমাণ লোপাটটাও যে অপরাধ, সেইটাকেও অপরাধ করা হয়েছে আইনে, তাহলে তাদেরকেও সাজা দিতে হবে। তাদের কাছ থেকে এই তথ্য নিয়ে এটা প্রমাণ করতে হবে কারা এই নারকীয় ঘটনা সেদিন আরজি করে ঘটিয়েছিল। ফলে দের ইজ নো স্পেস টু এসকেপ। সিবিআইকে কিন্তু এই ঘটনার তদন্ত করতেই হবে। অনেক ঘটনা ঘটে গেছে যেখানে চাপিয়ে দেওয়া হয়েছে, নানাভাবে ম্যানেজ করার চেষ্টা হয়েছে, সেট করা হয়েছে, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে সিবিআইকে প্রমাণ করতেই হবে। এবং যতদিন না হবে আমরা কোনো একটা জায়গায় প্লেজ করি, আমাদের নিজেদের শপথ নেওয়ার দরকার যে আমরা এই লড়াইটা ছাড়ব না। একদম। আমি পুজোর কথা বলছিলাম, দেখুন পুজোর উৎসবের এই সরকারের কোষাগারের পুজোতে এই উৎসব বাবদ 350 কোটি টাকা ব্যয় হয়। আমি বলছি যে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। কেউ এখনো পর্যন্ত কোনো দল কোনো ব্যক্তি এরম বলেননি যে দুর্গাপুজো বয়কট করা হোক। তার কারণ এই উৎসবে আমাদের বক্তব্য উৎসবের ব্যাপারে অত্যন্ত গণতান্ত্রিক। আমরা মনে করি যে বাঙালি তার সবথেকে বড় উৎসবে মাতবে কি না সেটা তার ওপরে ছেড়ে দিন। আমি বলছি রাষ্ট্র কখনো এখন পুজোয় মেতে ওঠো, এখন ইয়ে করো, বাঙালি মাতবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র বাঙালির থাকুক, আর কারুর নয়, কোনো রাষ্ট্রশক্তির নয়। একদম পরিষ্কার বলার সময় এসেছে। এটা দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত খারাপ। কেন ভাই, তুমি এতদিন শোক মানিয়েছো, তোমাকে আমার অ্যালাও করেছি, রাস্তাঘাটে তোমরা মিটিং মিছিল করেছো, প্রতিবাদ করেছো, এবার তোমরা শোকে ফিরে আসো, তোমাদের এইবার শোকের ফেরানোর পালা, উৎসবে ফেরানোর পালা, উৎসবে ফেরানোর পালা, দুর্গা উৎসবে ফেলো। মানে এই যে আমাকে কন্ট্রোল করা, মানে তুমি অনেক করেছো ভাই, এক মাস একদিন ধরে প্রতিবাদ করেছো, অনেক হয়েছে, এবার উৎসবে চলে আসো। এই যে আমাকে রেগুলেট করা, আমাকে নিয়ন্ত্রণ করা, আমাকে আমার উপরে দখল নেওয়া, মানে এইটা আমার বারবার আমার মনে হয় যে আমাদের সোসাইটিটা পলিটিক্যাল সোসাইটি। মানে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী পার্থ চট্টোপাধ্যায় এটাকে বলেছেন যে পলিটিক্যাল সোসাইটি, রাজনৈতিক সমাজ। আমার জীবনের সব কিছু রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত। এটাকে দ্বৈপায়ন ভট্টাচার্য আরেকজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলেছেন পার্টি সোসাইটি। আমি আমার বইয়ে বলেছি এটা রুলিং পার্টি সোসাইটি। আমি বলছি যে এই যে সব কিছু পার্টির দ্বারা নিয়ন্ত্রিত হবে, পার্টি আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব নিয়ন্ত্রণ করবে। আমি বলছি যে আমাদের পরিষ্কার, খুব পরিষ্কার বক্তব্য যে বাঙালি উৎসবে মাতবে কিনা সেটা বাঙালি সিদ্ধান্ত নিক। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন সব্যসাচী বলছিল যে করতেই হবে, সিবিআইকে তদন্ত করতে হবে। কিন্তু আবার আপনাদের বলি, আজকে সন্দীপ ঘোষকে হেফাজতে চায়নি সিবিআই। এইখানে আজকে আগের দিন চাটি দেখেছি, এবার চটি দেখলাম। কিন্তু আবার বলছি এই দুটো ব্যবহারেই আমাদের আপত্তি আছে। আইন, তাকে গ্রেফতার করা হয়েছে, এবার আইন ঠিক করবে যে তিনি অপরাধী না তিনি সম্পূর্ণ নির্দোষ। আইন ঠিক করুক, আইন নিজের হাতে নেবেন না। কিন্তু আজকে আদালতে সিবিআই ঠিক কী করলো এবং সন্দীপ ঘোষকে ঠিক কী ফেস করতে হলো দেখাবো। প্রথম দিন জুটেছিল চাটি আর মঙ্গলবার চটি। সন্দীপ ঘোষ আদালত থেকে বেরিয়ে প্রেজেন্ট ভ্যানে ওঠার পর তাতে চটির বাড়ি মারা হলো। একবার নয়, বারবার। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এক ব্যক্তি। তুমুল বিক্ষোভ দেখালেন মহিলা আইনজীবীরা। আরজিকর মেডিকেলে দুর্নীতির অভিযোগে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘিরে বিক্ষোভে মঙ্গলবার এভাবেই উত্তাল হলো আলিপুরের বিশেষ সিবিআই আদালত। 8 দিনের সিবিআই হেফাজত শেষে এদিন সন্দীপ ঘোষ, তাঁর অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসার আলী এবং অপর 2 ধৃত বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে আদালতে পেশ করা হয়। কিন্তু সন্দীপ ঘোষকে হেফাজতে চায়নি সিবিআই। ফলে 23শে সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ ঘোষ সহ 4 অভিযুক্তকে জেল হেফাজতে পাঠান বিচারক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন আদালতে জানায়, আরজিকর মেডিকেলে দুর্নীতিতে একাধিক ব্যক্তির যোগ পাওয়া গেছে। প্রচুর ডিজিটাল নথি বাজেয়াপ্ত হয়েছে। মোবাইল ফোন, ল্যাপটপ ও হার্ড ডিস্ক ক্লোনিং করতে হবে। ডিজিটাল নথি খতিয়ে দেখার জন্য সময় লাগবে, তাই ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন করা হচ্ছে না।
সিবিআই আদালতে সওয়াল করে ভারতীয় ন্যায় সংহিতার 187 ধারার 2 নম্বর উপধারায় ধাপে ধাপে পুলিশ হেফাজতে নেওয়ার উল্লেখ রয়েছে। প্রয়োজন হলে ভবিষ্যতে সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। এই সওয়াল শুনে সিবিআইকে ভর্ৎসনা করে বিচারক বলেন, ভবিষ্যতে কি নির্দেশ দেয়া হবে তদন্তকারী অফিসার কি এখন থেকেই তা ঠিক করতে চাইছেন? ভবিষ্যতে কি নির্দেশ দেয়া হবে তা তখনকার পরিস্থিতির উপর নির্ভর করবে বলে স্পষ্ট জানিয়ে দেন বিচারক। কেন সন্দীপ ঘোষকে আর হেফাজতে চাইল না সিবিআই, এই নিয়ে প্রশ্ন ছুড়ে দিচ্ছে বিরোধীরা। ডাল মে কুছ কালা হ্যায়, এটা কি অনেক উপরে খেলা চলছে, বড় কে কাকে ঢেকে রাখছে আর কে কাকে চেপে রাখছে, খেলার নানান মাত্রা চলছে। সন্দেহ ঘনীভূত হচ্ছে, এত দুর্নীতির বড় মাথা, তার তদন্ত করার জন্য আর হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা পড়লো না সিবিআই এর। এটা কিন্তু সন্দেহের উদ্বেগ আরো বাড়ায়। আপাতত সন্দীপ ঘোষের নতুন ঠিকানা প্রেসিডেন্সি জেল। আবির দত্ত, প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। সন্তোষ চট্টোপাধ্যায় তিনি লিখছেন, উৎসব দিয়ে প্রতিবাদ ভোলানো যাবে না। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, শিরদাঁড়ার পর মগজ। এই রাজ্যে প্রশাসনের কর্তা ব্যক্তিরা কি সব খুইয়ে বসে আছেন নাকি? কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে অনড় থাকার সিদ্ধান্ত, স্বাস্থ্য দফতরে ঘুঘুর বাসা ভাঙতে হয়তো দিশা দেখাবে। ভূপতি নস্কর লিখছেন, নাগরিকদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, তাই দিকে দিকে স্বতঃস্ফূর্ত বিদ্রোহ, প্রতিবাদ। শ্রীকান্ত দত্ত লিখছেন, মানুষ ঘরের দুর্গার কথা ভুলে উৎসবে মাতুক, মা দুর্গাও কি তা চাইবেন? দেখুন, শুরুতেই আপনাদের বলেছি যে আজ সুকুমার রায়ের মৃত্যুদিন, তাই তাঁর শব্দই ফের ধার করে বলবো, আজকে দাদা যাওয়ার আগে বলবো যা মোর চিত্তে লাগে। এখন আরজি করের ভয়াবহ ঘটনা গোটা দেশের চিত্তে যে কতটা জোরালো ঘা দিয়েছে সেটা এই প্রতিবাদের ঝড় থেকেই পরিষ্কার। তাই হয়তো পুজোর অনুদান ফিরিয়ে দিতেও এক মুহূর্ত দ্বিধা করছে না কোনো কোনো পূজা কমিটি। দেখুন, উৎসব আসবে, উৎসব যাবে, কিন্তু নারকীয়তার বিরুদ্ধে এই প্রতিবাদ চলবে। আর সিস্টেমের অপদার্থতা নিয়ে আমরা বারবার প্রশ্ন তুলব। তার জন্য মিথ্যে কেস দেওয়ার প্রস্তুতি চলছে, অনেকে বলছেন। দিলে দেবেন? কেস দেবেন না প্লিজ। কি করতে হবে? কেস দেবেন না প্লিজ।